দেখা যাচ্ছে? কত দাগের বলো? না বলি, পেজ নাম্বার বলি, 275 পাতা, ঠিক আছে? 275 পাতা, 29-এরটা, মিক্স ব্যাগে ভরার আগের অঙ্কটা, বুঝলে? এখানে বলছে দেখো, কখানা বলেছে? এন সংখ্যক, এন পিস, এনটি তোমার ব্যাটারি, এদের প্রতিটির তড়িৎচালক বল বলছে ই, আর অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর। এখানে কিন্তু বলেনি তোমাকে কোনোভাবে যে এই যে এগুলো আছে এর সাথে বাহ্যিক কোনো রোধ আছে। সেটাই আমি বলছিলাম যে এটা হচ্ছে তোমার জবা ফুলের মালার মতন, এইরকম পরপর এই করতে করতে ডট 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 এইটা করে দিয়েছে তোমার। ধরে নাও এটা বলো তো দেখি, এটা রংলি কানেক্টেড না রাইটলি কানেক্টেড? এটা রাইটলি কানেক্টেড, কারণ এরাও ক্লকওয়াইজ কারেন্ট দিচ্ছে, এরাও ক্লকওয়াইজ দিচ্ছে, এও ক্লকওয়াইজ দিচ্ছে, এও ক্লকওয়াইজ দিচ্ছে। রংলি কানেক্টেড হতে গেলে একে এরকম হতে হবে। তাহলে ধরে নাও এটা হচ্ছে পি, আর আরও কিছু পরে এটা ধরে নাও কিউ। এই দুটো হচ্ছে রংলি কানেক্টেড, তারপরে এটা এরকম কানেক্টেড, এরকম কানেক্টেড এরা। তো বাহ্যিক রোধ নেই তো, আর কোত্থেকে পাবি? আর কে কে আমদানি করেছিলিস? করেছিলিস তো? আর তো নেই। শ্রেণী সমবায়ে যুক্ত প্রবাহ বলে বের করতে হবে, কোনো বাইরের রোধের কথা বলা নেই, তো আমি জোর করে কেন আর ধরতে যাবো? নাম্বার 1 কোশ্চেন। নাম্বার 2 হচ্ছে যে আমাদের এখানে বিভব প্রভেদ বার করতে, আর একটা হচ্ছে আর নেই, আর দুখানা বলেছে রংলি কানেক্টেড, তো দুখানা উল্টে দাও। আর আমরা জানি একখানা যদি খারাপ উল্টো দিকে কানেক্টেড হয় তাহলে তারটা তো নেগেটিভ করেই, বর্তনীতে তার নেট বিভবটা তো নেগেটিভ করেই, এবং আর একখানাকেও ও নিউট্রালাইজ করে দেয়। তার মানে একটি খারাপ হলে ই কমে যায় দুখানা, তাহলে দুটি ডিফেক্টিভ, দুটি রংলি কানেক্টেড, রংলি কানেক্টেড। তাহলে নেট ইএমএফ কত হবে? নেট ইএমএফ হবে এন পিসের জন্য এন মাইনাস 4 ইন্টু ই। আর নেট রোধ কত হবে? এ সবারই মধ্যে দিয়ে ভেতর ভেতর দিয়ে কারেন্ট যাবে, রোদ তো আর বাইরে নাই বলে কিছু হয় না, বাধা তো বাধাই। তুমি এখান থেকে বাড়ি যেতে গেলে যেমন ঘামবে, আবার আসার সময় ততটাই কষ্ট হবে, বাম ডান বলে কিছু হয় না। তাহলে রেজিস্ট্যান্স তোমার এন ইন্টু আর হবে। তাহলে কারেন্ট কত হবে এই বরাবর? আই সমান কত হবে? আই সমান হচ্ছে এটা বাই ওটা, তাহলে এন মাইনাস 4 ইন্টু ই বাই এন আর। তাহলে এখান থেকে তোমার দেখো এনটা ভিতরে ঢুকালে 1 মাইনাস 4 বাই এন ইন্টু ই বাই আর। এটা হচ্ছে প্রবাহ, তড়িৎ প্রবাহ। বলো। কিন্তু যোগ কেন করছো? অ্যান্সার একদম পারফেক্ট, কিন্তু কনসেপ্টে সামান্য তোমার একটু মশলা মাখানো আছে, ওটা ক্লিয়ার করে দিই, ঠিক আছে? ওটা ক্লিয়ার করে দিলে পুরো একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এবার আমার প্রশ্ন ছিল, বইয়ে প্রশ্ন হচ্ছে একটাই, যে যারা ডিফেক্টিভ সেল, ডিফেক্টিভ নয়, যারা রংলি কানেক্টেড সেল, এই পি আর কিউ, তাদের দুই প্রান্তের বিভব প্রভেদ কত ছিল? তো রংলি কানেক্টেড যারা, তাদের ক্ষেত্রে দেখো কারেন্টটা এই বরাবর যাচ্ছে, মানে যেদিকে যাওয়া উচিত তার বিপরীত দিকে যাচ্ছে। আর যারা রাইটলি কানেক্টেড তাদের কারেন্ট এই বরাবর যাচ্ছে, কিন্তু এখানেও আই যাচ্ছে, এখানেও আই যাচ্ছে। তাহলে ব্যাটারির দুই প্রান্তের বিভব প্রভেদ কি যায়? যদি আই কারেন্ট যায় কি হয়? কত হয়? ব্যাটারির দুই প্রান্তের বিভব প্রভেদ কত হয় যদি আই কারেন্ট যায়? ই মাইনাস আই আর। কখন হবে? যখন ব্যাটারি যেদিকে তড়িৎ প্রবাহ পাঠাতে চায় বা অ্যাকচুয়ালি করবে সেই দিকে যদি কারেন্ট যায় তবেই। মানে যদি রাইটলি কানেক্টেড হয়, এইটা যদি ব্যাটারি হয়,
এটাই তার অভ্যন্তরীণ রোধ। এই ব্যাটারি অ্যাকচুয়ালি কারেন্ট এই দিকে পাঠাবে, সেই দিকেই কারেন্ট যাচ্ছে, তখন এটা টোটালটা মিলে ব্যাটারি, তখন তার বিভব প্রভেদ হবে ই মাইনাস আইআর। কিন্তু যদি উল্টো দিকে কারেন্ট পাঠায়, আমরা বলেছিলাম না বিভব কখন তড়িৎচালক বলের চেয়ে বেশি হয়, যখন যেদিক বরাবর অ্যাকচুয়ালি ন্যাচারালি একটা ব্যাটারি তড়িৎ প্রবাহ মানে করাই, তার বিপরীত দিকে যদি জোর করে আমি পাঠাই। জোর করে পাঠাবো কখন? যদি চার্জিং করার সময়, বা চার্জিং করার সময়, বা তার সাথে একটা বড় শক্তিশালী ব্যাটারি উল্টো দিকে যদি কানেক্টেড হয়ে যায়। তাহলে আমি তো তাই করেছি। এখানে এনপিসের দুখানা বাদ দিয়ে বাদ বাকি সবাই এই দুজনের লড়াই করছে, এটা পারবে না। তাহলে ওদের স্ট্রেংথ অনেক বেশি, সেই স্ট্রেংথের দরুন ওদের যেদিকে ওদের অ্যাকচুয়াল কারেন্ট যাওয়ার কথা ছিল, ওরা উল্টো দিকে কানেক্টেড বলে কারেন্টের ডাইরেকশনটা উল্টো হয়ে গেছে। তাহলে দুই প্রান্তের বিভব কি হবে? ভি প্লাস আইআর হবে। তাহলে এখানে যদি এই দিকেই কারেন্ট যায়, তাহলে ভি সমান ভি সমান ই মাইনাস আইআর হয়, আর এখানে হবে ই প্লাস আইআর হবে যদি মুখের দিকে কারেন্ট পাঠিয়ে দেয়। এই দিকে যদি কারেন্ট যায় আই, তাহলে এই দুই প্রান্তের বিভব প্রভেদ হবে ভি সমান ই প্লাস আইআর। তাহলে যারা রাইটলি কানেক্টেড তাদের বিভব প্রভেদ হবে এটা, যারা রংলি কানেক্টেড তাদের বিভব প্রভেদ হবে এটা। এটা বসাও, অ্যান্সার মিলে যাবে। তোমার যখন কনসেপ্ট ক্লিয়ার হলো, আন্দাজে যোগ করেছিলে সেটা আর থাকলো না, ঠিক? তাহলে আমরা দেখলাম যে যারা রাইটলি কানেক্টেড, যে ব্যাটারি যেদিকে কারেন্ট যাওয়ার কথা সেদিকেই যদি কারেন্ট যায়, তাহলে তার দুই প্রান্তের বিভব প্রভেদ হবে ই মাইনাস আই ইন্টু আর। যদি আমি বাই চান্স এমন কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারি যাতে করে ব্যাটারি যেদিকে কারেন্ট পাঠাবে তার বিপরীত দিকে কারেন্ট জোর করে ব্যাটারির মধ্যে ঠেলে দিই, তাহলে তখন ব্যাটারি চার্জিং কন্ডিশনে আসবে, তখন কিন্তু ভি ই এর চেয়ে বেশি হবে, এবং তখন ভি সমান হবে ই প্লাস আই আর। এখানে কত হবে তাহলে পি আর কিউ এর মধ্যে ভিপি বা ভিকিউ দুই প্রান্তের বিভব প্রভেদ, এটা দুজনেই সেম, এটা সমান হবে ই প্লাস আই ইন্টু আর। আই আমি ক্যালকুলেট করেছি, ই সমান ই, আই মানে হচ্ছে 1 মাইনাস 4/n ইন্টু ই বাই আর ইন্টু আর, আর আর কেটে গেল, ই কমন নিয়ে নাও, 1 প্লাস 1 মাইনাস 4/n সমান হচ্ছে ই ইন্টু 2 প্লাস 2 মাইনাস 4/n, 2 কমন নিয়ে নাও, 2e ইন্টু 1 মাইনাস 2/n, আছে না নাই? তাহলে যদি একদম এক্স্যাক্ট সঠিক করো, তাহলে এক্স্যাক্ট সঠিক অ্যান্সার পাওয়া যাবে, ভুল করলে হবে না। সৌমিত্র ইউ হ্যাভ কোশ্চেন, জোরে জোরে বলুন যাতে সবাই শুনতে পায়। কি বার করলাম দাঁড়া। পাওয়া যাবে, একদম পাওয়া যাবে। ও যেটা বলেছে পড়ে নিন, আর অসুবিধা হচ্ছে। ও যেটা বললো সেটা হচ্ছে যে এখানে যেহেতু পি আর কিউ ডিফেক্টিভ, তাদের বিভব প্রভেদ আপনি বার করছেন। তো ধরুন আমি এমন একটা কেস করি যে আমি টোটাল যে আমি বিভব নেট ইএমএফ যেটা পেয়েছি n-4 ইন্টু ই, তার মধ্যে থেকে আমি এই n-2 খানা যারা আছে, n-2 খানা তাদের বিভব পতনগুলো নেব, নিয়ে বাদ দিয়ে দেবো, ঠিক? এদের বিভব পতন নিয়ে বাদ দিয়ে দেবো, তারপরে যেটা পড়ে থাকবে সেটাকে এদের দুজনকে 2 দিয়ে ভাগ করে দেবো, একই অ্যান্সার বেরোবে। কিন্তু সেক্ষেত্রে যেটা করা হবে সেটা হচ্ছে নাক এরকম না দেখে এরকম করে গিয়ে এভাবে দেখানো, ঘুরিয়ে না। এই সব এসছে নাকি রে? আসেনি তো? দেখতে পাবো না তো এখন, চলে এসছে। এইগুলো কাউকে দেখাস না প্লিজ, হ্যাঁ? এতটা তো আসছিল, এতটা, ছি 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 ছি। যাই হোক, তাহলে দেখো যেটা রাইটলি কানেক্টেড তাদের ভোল্টেজ কত হবে, এটা কিন্তু প্রশ্নে পড়তে পারে। রাইটলি কানেক্টেড হলে ভি সমান হবে ই মাইনাস আই আর। তাহলে ই মাইনাস আই মানে হচ্ছে 1 মাইনাস 4/n ইন্টু ই বাই আর ইন্টু আর, কেটে যাবে। তাহলে ই কমন, 1 মাইনাস 1 প্লাস 4/n সমান হচ্ছে 4e/n।
এটা কিন্তু একবার জেইতে পড়েছিল, এইটা দুটো রংলি কানেক্টেড করে একটা রাইটলি কানেক্টেড দুই দিকে। তো তোমাকে মেনলি তুমি যদি মেন নার্ভটা বোঝো যে অ্যাকচুয়ালি কী করে প্রবলেমটা সলভ করতে হয়, তাহলে কিন্তু তোমার ভুল হবে না। তোমাকে মুখস্থ করতে হবে না, আন্দাজে ঢিল মারতে হবে না, কিচ্ছু করার দরকার নেই। ব্যাটারির দুই প্রান্তের বিভব প্রভেদ হয় ভি সমান ই মাইনাস আই আর, সর্বদা যখন ন্যাচারালি ব্যাটারি যেদিকে কারেন্ট দেবে সেদিকে যদি কারেন্ট যায়। যদি কেউ বাধ্য করে বিপরীত দিকে কারেন্ট পাঠিয়ে দেয়, তখন ব্যাটারির দুই প্রান্তের বিভব প্রভেদ তার তড়িৎচালক বলের চেয়ে বেশি হয়। এটা স্পেশাল কেস। তখন হয় ভি সমান ই প্লাস আই আর। এটুকু হচ্ছে গল্প। ক্লিয়ার? নেক্সট চলে এসো, এইগুলো তোমরা করো ঘরে। এখানে একদম চলে এসো এই পাতায়, দুশো 98 পাতা, 298। আমরা আগের দিন পড়েছিলাম পেজ নাম্বার 298। এখানে সলভ প্রবলেম আছে, ভালো করে দেখো। প্রথমে দৃশ্যতই দেখে কি মনে হচ্ছে শিয়া বলো। এদিকে 2 ভোল্ট 2 ভোল্ট 2 ভোল্ট সব দিক দিয়ে দিয়েছে, 5 ওহম 5 ওহম 5 ওহম দিয়ে দিয়েছে। ওটা একটা নোড কখন বলবো? যখন মিনিমাম 3খানা পয়েন্ট এক জায়গায় টাচ হবে। তাহলে নোড ল যেটা, সেটা হচ্ছে কারচপের কারেন্ট ল। সেই কারেন্ট ল অ্যাপ্লাই করলে আমরা কি পাবো? নেট কারেন্ট সমান হয় 0। তাহলে যদি ছবি আঁকি, এটা এ, এটা বি, এটা সি, এটা 5 ওহম, এটা 5 ওহম, এটা 5 ওহম, এই পয়েন্টটা হচ্ছে ও। এইগুলো বলছে 2 ভোল্ট। আমি এটা কিছুক্ষণ আগে করেছি বলে আমার মুখস্থ আছে। এটা হচ্ছে 2 ভোল্ট। প্রশ্ন করেছে ও বিন্দুতে বিভব কত, কি হতে পারে সে যদি বলো। তারপর যা বেরোবে তাই। কিন্তু এমনি গাট ফিলিং কি বলছে কি হওয়া উচিত? অ্যান্সার দেখে বলা যাবে না সৃজন, গাট ফিলিংটা এখান থেকে দেখে বল। মানে কি মনে হচ্ছে না? অনেক সময় সামনা থেকে দেখে মনে হয় তাহলে তো 0 হবে মনে হয়, কিন্তু এখানে ভুল মনে হয়। আমারও প্রথম আজকে যখন সকালবেলায় প্রথম দেখলাম, তখন জাস্ট দেখার পর আমার মনে হলো এই বাবা এটা তো 0ই হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এখানে তো স্পেসিফাই করা আছে, তো বলে এটা স্পেসিফাই করা আছে 2 ভোল্ট। যদি কিছুই না দেওয়া থাকে তাহলে 0 ধরবো, দেওয়া আছে তো 2 ভোল্ট মেন ব্যাপার। তারপর আমি ভাবলাম এটা যদি 2 ভোল্ট হয়, এটা যদি 2 এর কম হয়, ভালো করে ভেবে দেখ, 2 এর কম হয়, তাহলে কারেন্ট এইদিকেও ঢুকবে, এদিকেও ঢুকবে, এদিকেও ঢুকবে, এখানে কারেন্ট জমা হয়ে যাবে, যেটা সম্ভব নয়। বোঝা যাচ্ছে না? এটা যদি 2 এর কম হয়, তার 1 হলো, তাহলে বিভব এখানে বেশি এখানে কম, বিভব এখানে বেশি এখানে কম। আমি ফিল করতে বলছি, ম্যাথামেটিক্যালি আমরা এক্ষুনি করে দিতে পারবো। বিভব এখানে বেশি এখানে কম, তাহলে কারেন্ট কোন দিকে ঢুকবে? সব ও এর দিকে ঢুকবে, এ থেকে ও, বি থেকে ও, সি থেকে ও। তাহলে কারেন্ট যোগ হয়ে তো 0 হচ্ছে না, তাহলে সম্ভব নয়। আমি ধরলাম 2 এর থেকে বেশি, 3 ধরলাম, তাহলে এখানে উচ্চ বিভব, 3 থেকে 2 এর দিকে কারেন্ট যাবে, 3 থেকে 2 এর দিকে কারেন্ট যাবে, 3 থেকে 2 এর দিকে কারেন্ট যাবে, নেট কারেন্ট তো 0 হলো না, চারিদিকে তো বেরিয়ে গেল। তাহলে এই পয়েন্টে নেট অ্যালজেব্রিক সাম 0 হতে গেলে অবশ্যই প্রতিটা ব্রাঞ্চে কারেন্ট 0 হতে হবে। এবং সেটা কখন হবে? যখন এখানকার ভোল্টেজের সাথে সমান হবে। কারণ সব তো চারদিক সেম, মধ্যেটা যদি ওদের সাথে সমান হয়ে যায়, কোনো ডিফারেন্স নাই, কারেন্টই নাই কোনো দিকে। 0 + 0 + 0 = 0, তাছাড়া কোনো অপশান নেই। কম হলে চারদিক থেকে ঢুকবে, বেশি হলে চারিদিকে বেরিয়ে যাবে, তো নেট 0 হবে না। নেট 0 করতে গেলে আমাকে অবশ্যই
এখানে প্রত্যেকটাকে 0+0+0 করা ছাড়া কোনো উপায় নাই। কিন্তু আমরা এইভাবে করবো, এত ফিলিংস নিয়ে আমাদের লাভ নেই। ফিলিংসটা ফিল করার জন্য দরকার, বোঝার জন্য, আত্মস্থ করার জন্য। কিন্তু আমাদের যেটা দরকার, আমরা এখানে একদম স্ট্রেট ফরওয়ার্ড। এখানে ধরবো কারেন্ট আই, সবগুলোকে আমি ধরবো একই দিকে কারেন্ট যাচ্ছে, I2, এদিকে যাচ্ছে I3। তাহলে I1 মানে কি, ওহমের সূত্র অনুযায়ী দিস মাইনাস দিস, এখানে ভোল্টেজ ধরে নাও ভি। তাহলে 2 মাইনাস ভি বাই 5, I1 সমান হচ্ছে 2 মাইনাস ভি বাই 5, I2 সমান হচ্ছে 2 মাইনাস ভি বাই 5, I3 সমান হচ্ছে 2 মাইনাস ভি বাই 5। কারোর অসুবিধে হলে বলো। এবং কারচপ আমাদের বলে দিয়েছে, কারচপ বলেছে, কিভাবে বলেছে, উনি জানেন যে কোনো স্টেডি কারেন্ট বা কোনো একটা পার্টিকুলার টাইমে কোনো পরিবাহীর কোনো জায়গায় আধান জমে না। তাহলে আধান যদি না জমে, তাহলে কারেন্ট কোনো একটা নোডে যতটা ঢুকবে ততটাই তাকে বেরোতে হবে। হ্যাঁ, I3 কোন দিকে হবে? কেন করব? আমি তো অ্যালজেব্রিক যোগ করছি। যদি এইটা 2 ভোল্ট, এটা 2 ভোল্ট, এটা 2 ভোল্ট হয়, এর বিভব যাই হোক না কেন, যদি আমি ভিতর দিকে একজনকে দিই, সবাই ভিতরের দিকে যাবে। আইডেন্টিক্যাল হ্যান্ডস, এই আর্মগুলো তো আইডেন্টিক্যাল। তাহলে ওকে দ্বিচারিতা কেন করছিস? তিনটে দিক তোমার কাছে সমান, এই দিক, এই দিক, এই দিক, তিনটে আর্মের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? তাহলে এদের তীর চিহ্ন এইদিকে হলে এটাকে নিচের দিকে বার করবো কেন জোর করে? যদি আলাদা কিছু হতো আমি আলাদা দিতাম, একই আছে তো। তাহলে I1 ডেল সামেশন ওভার I ইকুয়াল টু 0। তার মানে I1 প্লাস I2 প্লাস I3 সমান হচ্ছে 0। তার মানে 2 মাইনাস ভি বাই 5 প্লাস 2 মাইনাস ভি বাই 5 প্লাস 2 মাইনাস ভি বাই 5 সমান 0। তার মানে 3 ইন্টু 2 মাইনাস ভি বাই 5 সমান 0। এখান থেকে পাচ্ছি ভি সমান 2 ভোল্ট। তাহলে ভি সমান 2 ভোল্ট হলো মানে কি, এটাও 2 ভোল্ট, এটাও 2 ভোল্ট, কারেন্ট কত? কারেন্ট কত? এটা 2 ভোল্ট, এটাও 2 ভোল্ট, কারেন্ট কত? 0। বিভবের কোনো পার্থক্যই নাই। এটাও 2 ভোল্ট, এটাও 2 ভোল্ট, কারেন্ট হচ্ছে 0, এগুলোও 0। তাহলে 0 প্লাস 0 প্লাস 0 ইকুয়াল টু 0 করে এটা সমাধান হলো। নেক্সট, এটা হচ্ছে 1 নাম্বারেরটা। 2 নাম্বারেরটা দেখো কি আছে। কি বলছে রে? সর্বনাশ, দেখি। ও আচ্ছা আচ্ছা, না এই ভিডিও অ্যাকচুয়ালি কি আনফিল্টার্ড, তো কাটাকাটি কিছু করা হয় না, সুতরাং এগুলো নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখাই ভালো। হ্যাঁ, হলো। দেখো 298 পাতা, 2-এরটা আমি বলে দিই, কারণ হচ্ছে তোমরা যারা করেছো করেছো, না করেছো না করেছো। শোন দীপাঞ্জন, কর ওগুলোই কর, আমি এটা বলে দিই। দেখো এখানে বলেছে যে এই যে 3টে আর্ম আছে, এটা এ, এটা বি, এটা সি, এটা 5 ওহম, এটা 2 ভোল্ট, এইটাকে বলছে গ্রাউন্ডেড, সি বলছে গ্রাউন্ডেড। ভূ সংলগ্ন মানে গ্রাউন্ডেড, গ্রাউন্ডেড মানে পোটেনশিয়াল কত? 0। তাহলে এখানে বিভব হচ্ছে 0, এইখানে বিভব হচ্ছে 0, এখানে 2 ভোল্ট। তাহলে আমি ধরবো কারেন্ট এদিকে I1, এইদিকে I2, যেমন ধরেছি তেমনই ধরলাম, ধরে নাও I3। আমি দেখানোর চেষ্টা করছি যে কারেন্ট আমি যেদিকেই ধরি না কেন কোনো রকম কোনো তফাৎ হয় না। যদি একই দিকে যায় সেগুলোকে সবগুলোকে টানা যোগ করে দেবো। তাহলে এই আর্মে তাহলে I1 আমাদের সামেশন ওভার I ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে I1 প্লাস I2 প্লাস I3 সমান হচ্ছে 0। I1 মানে কি, 2 ভোল্ট মাইনাস 0, 2 ভোল্ট মাইনাস ভি, এখানকার ভোল্টেজ ধরলাম ও বিন্দুর ভোল্টেজ হচ্ছে ভি। তাহলে 2 মাইনাস ভি বাই 5 প্লাস এখানে কারেন্ট কত, 0 মাইনাস ভি বাই 5,
প্লাস তারপর একটা কারেন্ট হচ্ছে 0 মাইনাস v/5 সমান হচ্ছে 0। এখান থেকে ক্যালকুলেট করলে দাঁড়াবে ভি সমান, দেখো 5 5 5 উড়ে গেল, তাহলে 2 মাইনাস 3v সমান 0, ভি সমান হচ্ছে 2/3 এত ভোল্ট। তাহলে কারেন্ট কত হবে এগুলো এক একটা বসাবে, তাহলে পেয়ে যাবে। প্রথমটা I1 সমান হবে 2 মাইনাস 2/3/5 সমান হচ্ছে 4/15 সম্ভবত অ্যাম্পিয়ার। আর I2 সমান দাঁড়াবে মাইনাস, এটা হচ্ছে 0 মাইনাস 2/3/5, তার মানে হচ্ছে মাইনাস 2/15 অ্যাম্পিয়ার। I3 সমানও হবে মাইনাস 2/15 অ্যাম্পিয়ার। তাহলে মাইনাস এলে আমাদের কোনো গন্ডগোল নেই, আমরা জানি কারেন্ট যেদিকে ধরেছি যদি মাইনাস পাই কারেন্টের ডাইরেকশান উল্টো হবে। তার মানে আমি ধরেছি এই দিকে কারেন্ট, তাহলে অ্যাকচুয়ালি কারেন্ট প্রবাহিত হচ্ছে এই দিকে। ভ্যালু কত? প্লাস 2/15। তাহলে মাইনাস প্লাস যাই বেরোক না কেন আমরা ভয় পাবো না। যদি মাইনাস বেরিয়ে যায় তাহলে কারেন্টের ডাইরেকশানটা আমি উল্টে দেবো, ম্যাগনিচিউডটা একই রাখবো। এটুকু হচ্ছে ব্যাপার। চলো তাহলে নেক্সট আমরা করছি পেজ নাম্বার 304 অনুশীলনী। এখান থেকে 1 থেকে 10-এর সবগুলো প্রবলেম তোমাদের হোমওয়ার্ক, আমি জাস্ট কয়েকটা করে দিচ্ছি যাতে করে তোমাদের ভয়টা কেটে যায় আর তোমরা ফেস ফেসে চলে আসো। ধরে নাও প্রবলেম নাম্বার, ধরো প্রথমটাই করি, প্রথমটা খুব ইজি, 3 নাম্বারটা 4 নাম্বারেরটা করছি, 2-এরটা করবো, কয়েকটা করবো, 1-এরটা করে দিচ্ছি, দাঁড়াও 1 থেকেই শুরু করছি। 1-এরটা দিয়েছে 304 পেজ নাম্বার অনুশীলনী 1-এরটা এমসিকিউ। এখানে একটা চিত্র দিয়েছে, দেখো এখানে একটা রোদ দিয়েছে আর এখানে একটা রোদ দিয়েছে, নিয়ে এখানে গ্রাউন্ড করে দিয়েছে। গ্রাউন্ড অবশ্যই এরকম করেই করে, এরকম ছোট ছোট করতে করতে গ্রাউন্ড করে। এটা হচ্ছে প্লাস 5 ভোল্ট, প্লাস 30 ভোল্ট, 100 কিলো ওম। এটা হচ্ছে 5 কিলো ওম। কিলোর কে কিন্তু ছোট হয়। এইদিকে কারেন্ট ধরে নিয়েছে, বলেছে I1, এদিকে কারেন্ট বলেছে I2। এটা যেহেতু গ্রাউন্ডেড, এখানকার পোটেনশিয়াল হবে, বিভব হবে 0। ঠিক। প্রশ্ন কি করেছে? প্রশ্ন বলছে I1 এর তুলনায় I2 যত গুণ বেশি, তাহলে দুটো ক্যালকুলেট করবো দুটো আর্মের। তাহলে এইটা গ্রাউন্ডেড বলে বিভব 0, তাহলে এই আর্মে কারেন্ট কত? I1 সমান কত হবে? I1 সমান বিভবের তফাৎ, তাহলে 5 মাইনাস 0 বাই রোধ সমান কত? 100 কিলো ওম। কিলো মানে 10⁻³ এত অ্যাম্পিয়ার। তাহলে কত হবে? এটা হবে 5/100 ইন্টু 10⁻³ এত অ্যাম্পিয়ার। I2 সমান কত হবে? দেখো ভোল্টেজ হচ্ছে 30 মাইনাস 0 বাই 5 কিলো ওম মানে 5 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার সমান হচ্ছে 30/5 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। তাহলে কে বড়? I2 বড় দেখতে পাচ্ছি, অনেক বড়। তাহলে কত গুণ বড়? সেটা হচ্ছে I2/I1 করলেই পাবো। তাহলে I2/I1 সমান 30/5 ইন্টু 10⁻³ ভগ্নাংশে ভাগ উল্টে গেল, 100 ইন্টু 10⁻³ বাই 5, 10⁻³ কেটে গেল, 5 5 25, 4 30, 4 120 গুণ। তাহলে অপশান ডি ক্লিয়ার। নেক্সট 2-এরটা, একটা কিন্তু সার্কিট দিয়েছে যেখানে বলেছে এ এবং বি এর মধ্যে বিভব প্রভেদ চেয়েছে। আগে ছবিটা আমরা আঁকি। ছবিটা এরকম দিয়েছে, এখানে একটা ব্যাটারি দিয়েছে 20 ভোল্টের, এখানে রোদ দিয়েছে, এখানে একটা শুধু রোদ দিয়েছে, এখানে একটা ব্যাটারি দিয়েছে, উল্টো দিকে আর একটা রোদ দিয়েছে, এরকম।
এখানে এ বিন্দু, এখানে বি বিন্দু দিয়েছে, এটা হচ্ছে 50 ভোল্ট, এটা 10 ওম, এটাও 10 ওম, এটা 20 ওম। চেয়েছে এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। তাহলে এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য চেয়েছে, মানে ভিএ মাইনাস ভিবি সমান কত জিজ্ঞাসা করেছে। আমরা ওহমের সূত্র অনুযায়ী জানি, যদি এই ব্রাঞ্চে কারেন্ট হয় আই, তাহলে ভিএ মাইনাস ভিবি সমান হবে আই ইন্টু ওই ব্রাঞ্চের রোধ, যেটা দেওয়া আছে 10। তাহলে আমার দরকার এখন আই এর মান নির্ণয় করা। তো ধরে নিই এদিক থেকে আই সৃষ্টি হয়েছে এদিকের I1 কারেন্ট দিয়ে আর এদিকের I2 কারেন্ট দিয়ে। তাহলে এই I1 কারেন্টটা এখানে I1 কারেন্ট হবে, এখানে কোনো রোধ নেই আর কারেন্ট দিয়ে লাভ নেই। এই I2টা এদিক থেকে I1, এদিকে একটা I1 বেরিয়ে যাবে এখানে, এই আইটা আসার পর বাদ বাকি I2টা এদিকে চলে আসবে। কে রে, এটা I2। তাহলে প্রথম যেটা কাজ আমরা কারচপের সূত্র অ্যাপ্লাই করার জন্য, সেটা হচ্ছে যত ধরনের রোধ আছে সেই প্রত্যেকটা রোধকে একটা কারেন্ট উইথ প্রপার ডাইরেকশন দেওয়া, সেটা আমরা দিলাম। এই রোধের কারেন্ট দিলাম উপর দিকে, এই রোধের কারেন্ট আমরা ধরে নিয়েছি নিচের দিকে, কারণ এইটা আমার ধরে নেওয়া, কারণ আমার ভিএ মাইনাস ভিবি বার করতে বলেছে। তাহলে প্রথম হচ্ছে নোড, নোড হয় এ না হলে বি, যে কোনো একটা নোড। তাহলে ফার্স্ট কারচপের কারেন্ট ল, কারেন্ট লতে আমি নোড খুঁজেছি, হয় এ অর বি, যে কোনো একটা বিন্দুতে আমরা দেখব কি হবে। দেখো I1 প্লাস I2 জুড়ে গিয়ে আই হয়েছে, তাহলে আই সমান I1 প্লাস I2, এটা হলো 1 নম্বর সমীকরণ। এবার আমরা বিভব সূত্র ইউজ করব, কারচপের সেকেন্ড ল। তিনখানা এখানে লুপ আছে, একটা লুপ হচ্ছে এইটা, একটা লুপ হচ্ছে এইটা, একটা লুপ হচ্ছে বড়টা। কিন্তু আমাদের আননোন যেহেতু তিনখানা, I1 I2, তার জন্য আমার তিনটে সমীকরণ হলেই যথেষ্ট। একটা সমীকরণ অলরেডি আমরা কারেন্ট ল থেকে পেয়ে গেছি, আর দুখানা সমীকরণ বার করলেই হয়ে যাবে। তার জন্য আমরা যেটা করব, এখানে একটা লুপ নেব, এই কারেন্টটা ধরে নাও I, এই কারেন্টটা হচ্ছে I1, এখানে একটা লুপ নিলাম আর এখানে একটা লুপ নিলাম। দুটো। তাহলে বাম দিকের লুপটাকে 1 নাম্বার নাম দিলাম, এটাকে 2 নাম্বার নাম দিলাম। তাহলে লুপ 1 থেকে আমাদের ফর্মুলা কি, সৌমিত্র যেটা জিজ্ঞাসা করছিল সেটা আমরা আবার রিপিট করছি। কারচপের সেকেন্ড ল কি বলেছে? কারচপের সেকেন্ড ল বলছে মোট যে শক্তি কোনো একটা লুপে কনস্ট্যান্ট থাকবে, তাই তো? বিভব মানেই তো একক আধানের জন্য শক্তি। এবার রোধে হয় বিভব পতন, আর তড়িৎ কোষ বিভব সৃষ্টি করে। তাই যতগুলো রোধক একটা লুপে আমি পাবো, তাদের যে নেট বিভব পতনগুলো হবে একটা একটা করে, তাদের বীজগাণিতিক যোগফল সমান হবে ওই যে লুপে থাকা তড়িৎ কোষ যারা থাকবে তাদের তড়িৎচালক বলের বীজগাণিতিক যোগ। এখানে এই বীজগাণিতিক টার্মটা হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ কোনটা আমি প্লাস নেব কোনটা আমি মাইনাস নেব সেটা ডিটারমাইন্ড হবে একটা হালকা ফর্মুলা দিয়ে। সেটা কি? লুপ আমি একটা নিয়ে নিয়েছি, লুপের দিকে যে আর কারেন্ট থাকবে, যে রোধের কারেন্টটা আমি নিয়েছি সেটা লুপের ডাইরেকশানে হবে, সেই রোধে যে বিভব পতনটা হবে সেটা আমরা ধরে নিয়েছি পজিটিভ। আর তড়িৎ কোষের ক্ষেত্রে লুপের দিকে যদি কারেন্ট পাঠায় এমন একটা তড়িৎ কোষ বা পাঠানোর চেষ্টা করে, ও এমনভাবেই সাজানো আছে যে ও যদি একা থাকতো তাহলে ও লুপ যেদিকে নিয়েছি সেদিকেই কারেন্ট পাঠাতো, তাহলে তার তড়িৎচালক বলকে আমরা নেব পজিটিভ। যদি সে বিরুদ্ধাচরণ করে তাহলে তাকে নেব নেগেটিভ। যদি আমি দেখি কোনো রোধে কারেন্টের ডাইরেকশানটা নেওয়া লুপের বিপরীত দিকে কারেন্ট আমি ট্যাগ করেছি, তাহলে তার বিভব পতনটা নেব নেগেটিভ। এই সিম্পল একটা ছোট্ট ফান্ডা ছিল। তাহলে আমি আগে এইখানে দেখি কটা রোধ আছে, একখানা দুখানা। এই রোধের কারেন্ট কোন দিকে? নিচের দিকে। লুপ কোন দিকে? নিচের দিকে। তাহলে এখানে IRটা হবে পজিটিভ। আই কত? আই আর কত? 10 ওহম। তাহলে এখানে লুপ 1 এর ক্ষেত্রে হবে 10 ইন্টু আই। তারপরে এখানে রোধও দেখছি 10 ওহম, কারেন্ট হচ্ছে I1, যেদিকে লুপ সেদিকে কারেন্ট, তাহলে এটাও হবে প্লাস, তাহলে প্লাস 10 I1 সমান
দেখি এখানে ডান দিকে এই লুপের মধ্যে একখানাই রয়েছে তোমার তড়িৎ কোষ, সেটা কত 20 ভোল্টের, সে কোন দিকে কারেন্ট দেবে, এই দিকে, লুপ কোন দিকে, ওই দিকেই, তাহলে এটা সমান হবে পজিটিভ, তাহলে এইটা হবে 20। আর আমরা জানি I সমান I1 প্লাস I2 এখানে পুট করে দিলে, মানে ইকুয়েশন 1 যদি আমরা ইউজ করে ফেলি, তাহলে এখানে পাবো 10I1 প্লাস 10I2 প্লাস 10I1, এটার জন্য লিখলাম সমান হচ্ছে 20। তাহলে এখানে দেখো এটা আমরা একটা শূন্য কেটে দিতে পারি, 10 দিয়ে ভাগ করে দিতে পারি, তাহলে পাবো 2I1 প্লাস I2 সমান হচ্ছে 2। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এবার লুপ 2তে যদি আমরা দেখি, তাহলে আমরা কি পাবো, লুপ 2তে দেখো এই বরাবর ক্লকওয়াইজ আমি একটা লুপ নিয়েছি, যেখানে এখানকার কারেন্ট হচ্ছে নিচের দিকে, লুপ হচ্ছে উপরের দিকে, তাহলে হবে আয়ারটা হবে কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। কত নেগেটিভ? -10I। তারপরেরটায় দেখছি I2টা হচ্ছে উপরের দিকে, লুপ হচ্ছে নিচের দিকে, তাহলে এখানেও হবে নেগেটিভ, তাহলে -20I2 সমান, এখানে একখানাই রয়েছে তোমার ব্যাটারি, সেই ব্যাটারি কোন দিকে কারেন্ট দিচ্ছে, নিচের দিকে, লুপ কোন দিকে, ওখানে নিচের দিকে, তাহলে এটা হবে পজিটিভ। কে বুঝাতে পারলাম না? বুঝতে পেরেছো? তাহলে এখানে যদি আমি বসাই, আবার এই I সমান I1 প্লাস I2 যদি করি, তাহলে 10I1 মাইনাস 10I2 মাইনাস 20I2 সমান হচ্ছে 50। তাহলে 10 দিয়ে ভাগ করলে আমি পাবো -I1 মাইনাস 3I2 সমান হচ্ছে 5। তাহলে এখানে 3 নাম্বার সমীকরণ, হ্যাঁ বলো, কাটবো, এবার কাটবো, একটু রয়ে কাটবো। তাহলে দেখো এখানে যদি আমরা সলভ করি, তাহলে এই 2 আর 3 থেকে আমরা সলভ করলে কি পাবো, 2 নাম্বার সমীকরণকে ধরে নাও 1 দিয়ে গুণ করলাম, প্লাস 3 নাম্বার সমীকরণকে ধরে নাও 2 দিয়ে গুণ করলাম, যোগ করে দিলাম, তাহলে I1 কেটে যাবে, 2I1, আর এদিকে 2I1, এটাকে 1 দিয়ে গুণ করেছি, তাহলে I2 প্লাস এখানে হচ্ছে তোমার 3 দুগুণ 6, 6 মাইনাস 6I2 সমান হচ্ছে 2 প্লাস 10 সমান 12, তাহলে I2 সমান হচ্ছে -2 অ্যাম্পিয়ার। তাহলে I1 সমান কত? I1 সমান এখানে বসাও, I1 সমান হচ্ছে 2 মাইনাস I2, মাইনাসে মাইনাসে প্লাস 2 বাই 2 সমান হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে I1 সমান বেরোলো 1 অ্যাম্পিয়ার, I2 সমান বেরোলো এইটা। তাহলে I সমান কত? I সমান হচ্ছে I1 প্লাস I2। তাহলে I1 সমান কত? 1, এটা সমান এটা, তাহলে -1 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট যেটা আমি এইরকম নিয়েছিলাম, অ্যাকচুয়াল কারেন্ট হচ্ছে এরকম, 2 দিয়ে গুণ করেছি যে, কোনটা এটা 2 নাম্বার সমীকরণকে 1 দিয়ে গুণ করেছি, 3 নাম্বার সমীকরণকে 2 দিয়ে গুণ করেছি, নিয়ে যোগ করে দিয়েছি। দেখো এটা যদি যোগ করি, এটা 2I1 মাইনাস 2I1 কেটে গেল, এটা শুধু I2, এটা -6I2, 5I2 হবে। তাহলে গন্ডগোল করেছি একটা, -5I2 হবে। তাহলে এটা সমান 2 হবে না, 5 দুগুণ 10 আর 2 12, তাহলে এটা 12 হবে। ক্যালকুলেশনে গন্ডগোল হয়েছে। তাহলে I2 সমান হবে কত, -12/5 সমান কত, 2.4, 2.4 মাইনাস 2.4 অ্যাম্পিয়ার। তাহলে I1 সমান কত হবে, যা হবে হবে, এখানে বসাবে, বসিয়ে এখানে বসাবে, অ্যান্সার বেরিয়ে যাবে। বাদ বাকিটা ক্যালকুলেশন, যেটা তোমরা ইজিলি করে নিতে পারবে। কত অ্যান্সার বেরোচ্ছে বলো, করে দিই। 2I1 প্লাস, এই দেখো 2 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি 2I1 প্লাস I2 মানে হচ্ছে -2.4 সমান হচ্ছে 2। তাহলে I1 সমান হচ্ছে 2 প্লাস 2.4/2 সমান হচ্ছে 1 প্লাস 1.2 সমান 2.2। 2.2 আর 2.4, তাহলে I সমান এখানে দাঁড়াচ্ছে
0.2 অ্যাম্পিয়ার। তাহলে 0.2 অ্যাম্পিয়ার যদি হয় মাইনাস, তাহলে ডেল্টা ভি সমান -0.2 ইন্টু 10 সমান হচ্ছে -2 ভোল্ট। আছে অ্যান্সার? তাহলে -2 বা +2, অ্যাকচুয়ালি বি এর বিভব বেশি, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ঠিক, এ আর বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বলেছে, প্লাস মাইনাস আর ধরেনি, তাহলে ভিভি মাইনাস ভিএ সমান হবে 2 ভোল্ট। কারচপের সূত্রগুলি প্রযোজ্য। দেখো কারচপের সূত্র কখন প্রযোজ্য কখন প্রযোজ্য না, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ডিসকাশন। কারচপের সূত্র পৃথিবীর যত ধরনের সার্কিট আছে প্রায় সব ক্ষেত্রেই প্রযোজ্য, প্রায় সব ক্ষেত্রে। যেখানে কারেন্ট ভ্যারি করে, কারেন্ট স্থির, এসি কারেন্ট, এসি ভোল্টেজ মানে পরিবর্তী কারেন্ট পরিবর্তী ভোল্টেজ সবারই ক্ষেত্রে প্রযোজ্য। কেবলমাত্র একটা জায়গায় প্রযোজ্য নেই, যেখানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড সময়ের সাথে সাথে ভ্যারি করে। সেটা আমরা পরে পড়বো। তড়িৎচুম্বকীয় আবেশ বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে আমরা পড়বো যে যদি কোনো একটা অঞ্চলে বদ্ধ লুপের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করতে থাকে, তাহলে সেখানে একটা তড়িৎচালক বল আবিষ্ট হয়, যেখানে একটা এক্সট্রা অ্যাডেড পোটেনশিয়াল দিয়ে দেবে, তখন কারচপের সূত্র আমরা সঠিকভাবে প্রযোজ্য করতে পারবো না। বোঝা গেল? বাদবাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু কারচপের সূত্র খাটে। সে তোমার এসি হোক, ডিসি হোক, কারেন্ট ভ্যারি করুক, ভোল্টেজ ভ্যারি করুক, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড যদি ভ্যারি করে তাহলে কিন্তু হবে না। তাহলে আমরা কি বুঝলাম? কারশফের সূত্র 3 নাম্বারটা যেটা রয়েছে, কারশফের সূত্র এটা হচ্ছে নট অ্যাপ্লিকেবল। অ্যাপ্লিকেবল কোথায় কোথায় প্রযোজ্য? অ্যাপ্লিকেবল হচ্ছে ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট, সমপ্রবাহ প্রযোজ্য। পরিবর্তী প্রবাহ মানে এসি এর ক্ষেত্রে প্রযোজ্য। পরিবর্তী বিভব প্রযোজ্য। ভ্যারিং কারেন্ট সব প্রযোজ্য। কিন্তু নট অ্যাপ্লিকেবল কোথায়? এটা অ্যাপ্লিকেবল নয় কখন? যদি টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড হয়। টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড হয়। আমরা এই পরের চ্যাপ্টারে ম্যাগনেটিক ফিল্ডে ঢুকবো, তখন আমরা তড়িৎচুম্বকীয় আবেশ বলে একটা চ্যাপ্টার পড়ব। সেই চ্যাপ্টারে আমরা দেখতে পাবো যে ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফ্লাক্স যদি কোনো বদ্ধ লুপে চেঞ্জ করে, তাহলে একটা এক্সট্রা ইনডিউস ইএমএফ তৈরি হয়, আবেশ হয়। তোরা নিশ্চয়ই ক্লাস 10-এ পড়েছিলিস। সেই যে আবেশ হয় তার জন্য একটা পোটেনশিয়াল তৈরি হয়, সেই ভোল্টেজটা লুপে কাজ করে, তখন এই সূত্র ডাইরেক্ট প্রযোজ্য করাটা একটু টাফ হয়। ওকে, তো এগুলো তোমরা করতে থেকো, এগুলো ইজি, আপ টু 10 হোমওয়ার্ক। এবার আমরা চলে আসি 5-এটা তো সহজ, কিচ্ছু নেই। পাঁচ আর 6 প্রায় একই দিয়েছে তো, দুটোর অ্যান্সারই একদম একই দিয়ে দিয়েছি কেন? না, 5 আর 6 দেখো অপশানগুলো আলাদা, কোশ্চেন একই। 5-এটা ঘরে করিস হয়ে যাবে, ইজি। নেক্সট আমরা চ্যাপ্টারটা একটু এগিয়ে নিয়ে যাই। কি বোঝা গেল পবিত্র? বোঝা যাচ্ছে? বোঝার সাথে সাথে না, কালকে যেটা করেছিলাম সেটা ইমোশনালি ভুল অঙ্ক করে দিয়েছিলাম তোমাদের। প্রথম এরকম ভিডিও করেছো, তার জন্য গন্ডগোল হয়েছে। ওটা আমি একটু বলে দিচ্ছি। ওই 13 অঙ্কটা দেখো, আগের চ্যাপ্টারের 13 অঙ্কটা ভুল করেছিলাম, ভুলভাল করে দিয়েছিলাম। ওটা আমি তো এমনি দিয়েছিলাম একটা। সংখ্যা ঠিকঠাক প্রশ্ন ক্যান নট বি প্রশ্ন কোশ্চেনকে কোশ্চেন করা যাবে না। ঠিক আছে, ওই প্রবলেমে যা দেওয়া আছে তাই অ্যান্সার। হ্যাঁ, তোমার অ্যান্সার হয়তো পয়েন্ট, ডেসিম্যাল, থার্ড ডেসিম্যাল আসতে পারে, 0 আসতে পারে, যা খুশি আসতে পারে, কিন্তু প্রশ্নকে প্রশ্ন করা যাবে না। সুতরাং তোমার প্রিয়ন্তন, তোমার বলা উচিত ছিল যে স্যার যে প্রশ্নটা আপনি দিয়েছেন সেখানে অ্যান্সারগুলো কেমন যেন খটোমটো আসছে, কিন্তু তুমি এটা বলতে পারো না প্রশ্নটার ডিজিটগুলো কি স্যার ঠিক আছে, তাহলে পরিণত অ্যান্সার হচ্ছে না। ঠিক আছে, ওকে চলো তোমাদের দুটো প্রবলেম আমি করে দিই। একটা প্রবলেম হচ্ছে কালকের প্রবলেমটা,
আর একটা প্রবলেম হচ্ছে এই সৃজন এই প্রিয়ন্ত যেটা পাঠিয়েছিল, একটা ঘনকের মধ্যে যে রোধ কতটা হবে সেরকম কিছু টেকনিক আছে, সেটা বলে দিই। কালকেরটা আমি ভুল করেছিলাম, এটা মনে হয় 13টা, দেখে নিস মিক্স ব্যাগ। ও তোদের বলে দিয়েছিলাম যারা সেকেন্ড ব্যাচে এসেছিল তাদের, তাই তো? দেখো ভুলভাল টুকলে বলো। ভুল তেমন কিছু ছিল না এখানে, ভুল একটাই ছিল, ভুল একটাই ছিল, সেটা হচ্ছে যে আমি সিমেট্রি লাইনগুলো মাল্টিপল টেনে দিয়েছিলাম, অনেকগুলো বেশি সিমেট্রি লাইন টেনে ফেলেছিলাম, সেটা ভুল ছিল। এখানে বেসিক্যালি এই যে মিডিল বরাবর যে সিমেট্রিগুলো টেনেছিলাম সেগুলো টানা ঠিক ছিল না, কারণ সেখানে কিন্তু বর্তনীর কোনো একটা ডেফিনিট পয়েন্ট আমরা পাচ্ছি না, জাংশন পয়েন্ট পাচ্ছি না। এই সিমেট্রিটা আমাদের ঠিক ছিল। এটা প্রশ্ন হচ্ছে প্রতিটি রোধ হচ্ছে আর, প্রতিটি রোধ সমান হচ্ছে আর, আর এ এবং বি বিন্দুর মধ্যে মধ্যে রোধ কত। ঠিক, এখানে দেখো, ও তোমাদের তো হুইস্টন ব্রিজ পড়ানো হয়নি। ও, হুইস্টন ব্রিজটা পড়ানো দরকার ছিল, ওই জন্যই গন্ডগোল হয়েছিল। ঠিক আছে, এটা হুইস্টন ব্রিজ হোক। এটা, এটার অ্যান্সার যেটা তোমাদের দেওয়া আছে 4r/5 নাকি, এটাই অ্যান্সার হবে। আগের দিন যে প্রসেসটা করেছিলাম সেটা ভুল ছিল। এইটা হবে সিমেট্রিক লাইন, আমি হুইস্টন ব্রিজটা পড়াই, এটাকে আমি আবার আবার অ্যাপ্লাই করবো। ঠিক আছে, তার আগে এই প্রবলেমটা থাক, এটা এখানে হুইস্টন ব্রিজ লাগবে। আমি যেটা করে দিয়েছি, হুইস্টন ব্রিজ করার পর ওই তোমাদের পিডিএফটা পাঠিয়ে দিও ক্লাসে, ওটা দেখে নেবে। তারপর যদি তোমরা করতে না পারো তাহলে আমি অনলাইন ক্লাসে করে দেবো মঙ্গলবার। ওকে, নেক্সট দেখো, যেটা আর একটা জিনিস দেখো, একটি ঘনকের প্রতিটি বাহুতে আর রোধ আছে। কথা একটু কম হলে সুবিধা। এরকম প্রশ্ন, একটা ঘনকের প্রতিটি বাহুতে কটা বাহু আছে, এখানে এই বাহুটা বাদ গেছে, কটা বাহু আছে প্রিয়ন্তন? কালকে পাঠিয়েছিলে, গোনার দরকার ছিল না। 12টা বাহু আছে, প্রতিটা বাহুর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা বাহুতে, প্রত্যেকটা বাহুতে রোধ হচ্ছে আর। ঠিক, এবং জিজ্ঞাসা করেছে ডায়াগোনালি অপোজিট দুটো পয়েন্টের মধ্যে রোধ কত। প্রশ্ন হচ্ছে ডায়াগোনালি অপোজিট পয়েন্ট দুটির মধ্যে
রোধ কত। তো এরকম কিছু কিছু আছে যেগুলো কমপ্লিকেটেড, তার ক্ষেত্রে আমরা ওহমের সূত্র ব্যবহার করে কিন্তু ক্যালকুলেট করে ফেলতে পারি। খালি ফান্ডা একটাই, সেটা হচ্ছে ধরে নাও এটা এ পয়েন্ট, এটা ধরে নাও বি পয়েন্ট, ঠিক? আমরা ধরবো এইটা এ পয়েন্ট, এটা ধরে নাও বি পয়েন্ট, ইকুইভ্যালেন্ট। এখানে বিভব হচ্ছে ভিএ, এখানে বিভব হচ্ছে ভিবি, এখানে বিভব ভিএ, এখানে বিভব ভিবি। আমি ধরে নিচ্ছি এখানে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আছে, আর ইকুইভ্যালেন্ট, এবং এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই। তাহলে ওহমের সূত্র অনুযায়ী আমি লিখতে পারি ভিএ মাইনাস ভিবি সমান হচ্ছে আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট। এই আর ইকুইভ্যালেন্টের মধ্যে কি কি আছে, সে যদি পুরো জিনিসটা আছে, সবটা আছে। এটা এ, এটা বি, ভিএ ভিবি। তাহলে ভিএ মাইনাস ভিবি সমান যে তুল্য রোধ বার করতে দিয়েছে ইন্টু যে কারেন্ট আমি বাইরে থেকে বর্তনীতে ঢুকিয়েছি, এটা হচ্ছে আই। এবার মজার কথা দেখো, এই যে প্রথম প্রবাহটা গেল আই, এটা প্রথমে কটা ব্রাঞ্চ পাবে? 3টে ব্রাঞ্চ পাবে, এবং 3টে ব্রাঞ্চকেই ও ইকুইভ্যালেন্টলি একই রকম সিমেট্রিক্যালি দেখবে। তাই কারেন্টগুলো 3টে ব্রাঞ্চেই কিন্তু 1/3 করে ভাগ হয়ে যাবে। কেন করছি সেটা একটু পরে বলবো। দেখো এই যে I/3 কারেন্টটা এখানে গেল, সেটা এখানে 2টো ব্রাঞ্চ পাচ্ছে, সেটাও সিমেট্রিক্যালি। তাহলে I/3 কারেন্টের হাফ হাফ করে 2টো জায়গায় যাবে। এই I/3 এখানে গিয়ে এখানে ও 2টো রাস্তা পাচ্ছে, এই একটা রাস্তা, এই একটা রাস্তা। তাহলে হাফ অফ I/3 মানে কত? I/6। তাহলে এই দিকে যাচ্ছে I/6, এদিকে যাচ্ছে I/6। সিমিলারলি এই যে I/3 বাম দিকে যেটা বলছি, সেও 2টো রাস্তা পাচ্ছে, এদিকে পাচ্ছে I/6, এখানটায় যাবে I/6। ভালো করে অবজার্ভ করো, তলের এই যে রাস্তাটা আর এই রাস্তাটায় I/6 কারেন্ট দুটো জুড়ে আবার এখানে তৈরি করছে I/3, যেটা এখানে ঢুকছে I/3। ঠিক এই যে I/3টা উপরে যাচ্ছে, সে এই পয়েন্টে 2টো ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে I/6 আরটা হচ্ছে I/6। এই I/6 এর সাথে মিলে এখানে হচ্ছে I/3, সেই I/3 কারেন্ট এখানে যাচ্ছে। সিমিলারলি এই I/6 কারেন্টটা এই I/6 কারেন্টের সাথে মিলছে, মিলে এই আর্ম দিয়ে I/3 কারেন্ট ঢুকছে। তার মানে এই পয়েন্টে এই একটা I/3, এই একটা I/3, এই একটা I/3 নিয়ে আই কারেন্ট বেরিয়ে যাচ্ছে। এটা বোঝা গেল? বোঝা গেল তো? তাহলে আমার এই আই কারেন্টটা 3টে ব্রাঞ্চিং হলো, 3-fold ব্রাঞ্চিং এর পর প্রতিটি ব্রাঞ্চিং আবার 2-fold হলো, হাফ হাফ কারেন্ট যাবে। সেই 2-fold ব্রাঞ্চিংগুলো অল্টারনেট এসে জুড়ে গেল, আবার I/3 হয়ে 3-fold অ্যাডিং হয়ে আলটিমেটলি আই কারেন্ট গেল। তাহলে আমার এই ভেতরে আর ইকুইভ্যালেন্ট এই পুরোটা রেজিস্ট্যান্সটাকে বলছে। এবার আমাদের ফান্ডা কাজে লাগাবো। কি ফান্ডা? বিভব পার্থক্য। আমরা জানি যে তড়িৎ ক্ষেত্র হচ্ছে সংরক্ষী বল, তার ফলাফলে আমরা কিছু বিশেষ সুবিধে পাই। কি সুবিধে? বিভব পার্থক্য পথের উপর নির্ভর করে না। কোন পয়েন্ট দিয়ে আমি যাব, এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে বিভবের যে তফাৎ, সেটা আমি এই বরাবর ঘুরে যাই, অন্য রাস্তা বরাবর ঘুরে যাই, কোনো যায় আসে না। তাহলে আমি এই পয়েন্টটা যদি এ হয়, এটাকে যদি আমি ধরি এম, এটাকে যদি ধরি এন, এটাকে যদি ধরি ও, এটাকে যদি ধরি পি, তাহলে আমি এম এন এনও ওপি পথে যদি যাই, তাহলে বিভব প্রভেদ যা হবে, আমি যদি এই রাস্তায় গিয়ে এইদিকে গিয়ে এইদিকে যাই, তাহলেও আমার বিভব প্রভেদ তাই হবে। কি বোঝা যাচ্ছে? বিভব প্রভেদ কেবলমাত্র দুটো ফার্স্ট আর এন্ড, এই দুটো পয়েন্টের বিভবের উপর নির্ভর করে। তুমি কোন রাস্তা দিয়ে গিয়ে আলটিমেটলি পৌঁছালে তার উপর নির্ভর করে না। তাহলে আমি এখানে এই যে ভিএ মাইনাস ভিবি যেটা বলছে, সেটাকে আমি লিখতে পারি ভিএ মাইনাস ভিবি যেটা আছে,
এখানে দেখো এম মানেই এ, এখানে কিছু নেই, এম মানেই এ, আবার পি মানেই হচ্ছে বি, তাহলে আমি লিখতে পারি এটা সমান ভি এ মাইনাস ভিবি সমান ভি এ মাইনাস ভি এন প্লাস ভি এন মাইনাস ভিও প্লাস ভিও মাইনাস ভিবি। লিখতে পারি না? তাহলে দেখো এটা ওহমের সূত্র ইউজ করো, ভিএম মাইনাস ভিএন সমান কারেন্ট কত ভিএম মাইনাস ভিএন আই বাই 3, রোধ কত, প্রতিটা রোধ কোথায় বলেছিলাম মিটিয়ে দিয়েছি, প্রতিটা রোধ হচ্ছে আর, ওই যে ওপরে আর রোধ আছে তাহলে এখানে বিভব প্রভেদ হচ্ছে আই বাই 3 ইন্টু আর প্লাস ভিএন মাইনাস ভিও, ও এই রাস্তায় কারেন্ট কত আই বাই 6, রোধ কত আর, তাহলে আই বাই 6 ইন্টু আর প্লাস ভিও মাইনাস ভিবি, যেটা এখানে কারেন্ট কত আই বাই 3, রোধ কত আর, তাহলে আই বাই 3 ইন্টু আর। তাহলে এখানে এই যে টোটাল জিনিসটা পেলাম আই বাই, যদি আর কমন নিয়ে নিই, আই ইন্টু আর কমন নিই, তাহলে 1/3 প্লাস 1/6 প্লাস 1/3 সমান হচ্ছে আই ইন্টু আর ইন্টু, এটা লসাগু করলে আসবে 5/6। তাহলে এটাই হচ্ছে আমার ভিএ মাইনাস ভিবি। এই ভিএ মাইনাস ভিবি আর এই ভিএ মাইনাস ভিবি সেম, তাহলে দুটোকে যদি আমরা ইকুয়াল করি তাহলে কি পাবো, ডান পক্ষকে যদি সমান করি তাহলে আমরা পাবো আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট সমান হচ্ছে আই ইন্টু আর ইন্টু হচ্ছে 5/6, আই কেটে গেল, তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান হচ্ছে 5/6 আর। তোমাদের হোমওয়ার্ক থাকবে এই সমস্ত রোধের জায়গায় একটা করে ক্যাপাসিটার বসিয়ে দেওয়া এবং সেই ক্যাপাসিটারের প্রতিটা ক্যাপাসিট্যান্স হচ্ছে সি, তাহলে তুল্য ক্যাপাসিট্যান্স বার করবে। তাহলে হোমওয়ার্ক হচ্ছে, এটা হচ্ছে অ্যান্সার 5/6 আর হচ্ছে অ্যান্সার হচ্ছে 5/6 আর। দেখো তোমাদের হোমওয়ার্ক কি, হোমওয়ার্ক হচ্ছে এখানে রিপ্লেস আর by a capacitor of capacitance of each of capacitance C, তাহলে সি ইকুইভ্যালেন্ট সমান কত হবে বার করবে। এটা দেখবে 6-এর 5 সি বেরোবে। অ্যান্সারটা কেন বলে দিলাম, কারণ আমি জানি অনেকেই চেষ্টা করবে না, কিন্তু এমসিকিউ যেহেতু পরীক্ষা, অ্যান্সার বলে দিলে ঝপাং করে উত্তরটা গোল করে দিতে পারো। যখন এমসিকিউ পরীক্ষা সেখানে কিন্তু অ্যান্সার জানা সত্ত্বেও কেউ ওখানে গিয়ে খাতা পেন খরচ করে বেশি চেষ্টা করবে না। যদি দেখো কোশ্চেনটা একদম সুন্দর কমন পড়ে গেছে, আগে ভালো করে দেখে নেবে যে সত্যিই সেটা পড়েছে কিনা। যদি পড়ে যায় একদম সঠিক কমন, তাহলে আর সন্দেহ না করে আগে গোল করে দেবে, যে পরের প্রশ্নটা করতে চলে যাবে। ঠিক, নেক্সট আমরা চ্যাপ্টারটাকে এবার এগোই। হুইস্টন ব্রিজ না বলার জন্য আমাদের অনেক ছোট ছোট অঙ্ক আটকে আছে। ঠিক, আমাদের এই চ্যাপ্টারে যেটা বাকি আছে আমরা বুঝলাম সেটা হচ্ছে কারশফের সূত্র বুঝলাম। এটা মোটামুটি ডান। আরো কিছু প্রবলেম আমরা এখানে করব। ঠিক, আরো যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা করব, এটা মোটামুটি ডান। এবারে যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রচন্ড ইজি, 3টে প্রবলেম করার মতন 3টে জিনিস পড়বো। একদম বইয়ে প্রচুর কিছু লেখা আছে, সেগুলো তোমরা রিডিং পড়তেই পারো কমপ্লিটনেসের জন্য, কিন্তু আমি যেটুকু বলবো সেটুকু বেসিক অঙ্ক করার জন্য, সেটুকু সাফিসিয়েন্ট, মানে অঙ্ক করার জন্য একদম সাফিসিয়েন্ট। তাহলে আমরা যেগুলো পড়বো সেটা হচ্ছে রোধ নির্ণয়, যেটা আগের দিন বলেছিলাম, রোধ নির্ণয় নয় পরিমাপ। আর আমরা ই এবং আর পরিমাপ। ইটা কি গো, এটা কি ইএমএফ মানে কি বলো বিজিত? হ্যাঁ বলো, ইএমএফ কি বলো?
ইএমএফ কাকে বলছে? কার ভোল্টেজ? ইএমএফ কি? ইংরেজি অনেক সময় আমরা বলে ফেলি, বাংলাটা বলতে পারি না। তড়িৎ চালক বল, এটা হচ্ছে তড়িৎ চালক বল। এটা হচ্ছে সেই বিভব প্রভেদ তড়িৎ কোষে, যখন তড়িৎ কোষে কোনো রকম কোনো কারেন্ট যাবে না। যদি কারেন্ট যায় তাহলে বিভব প্রভেদ হয় হবে ই মাইনাস আয়ার, না হলে হবে ই প্লাস আয়ার, নির্ভর করছে কোন দিকে কারেন্ট যাচ্ছে। যদি তড়িৎ কোষ যেদিকে কারেন্ট পাঠাতে সক্ষম সেই দিকেই যদি কারেন্ট যায় তাহলে বিভব পার্থক্য হবে ই মাইনাস আয়ার। যদি বিপরীত দিকে জোর করে কেউ কারেন্ট ঠেলে দেয় তাহলে হবে ই প্লাস আয়ার। এইগুলো পরিমাপ। এটা করার জন্য আমরা করব পোটেনশিওমিটার বা বিভব বিভাজক। পোটেনশিয়াল ডিভাইডার আর রোধ পরিমাপ করার জন্য আমরা দুটো নীতি পড়ব, খুব ইজি। হুইটস্টোন ব্রিজ আর এটা হচ্ছে মিটার ব্রিজ। আমি আশা করব সামনে 15 মিনিট তোমরা ভদ্র ছেলে মেয়ের মতো ভালো করে নোট করবে এবং শুনবে, তাহলে লাইফ উইল বি সিম্পলার আফটারওয়ার্ডস। কোনো দিক বাদ দিইনি। ওটা তো যেদিকেই নিবি তো বিভব প্রভেদ মানে কি, যে রাস্তা বরাবরই তুমি যাবে বিভব প্রভেদ তো একই থাকবে। ওই বরাবর নে তাই আসবে, যে বরাবর নিবি তাই আসবে। ঘরে দেখিস করে, ওগুলো বাদ দিইনি তো। আমি ধরে নে এখান থেকে ওই 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 প্রবলেমটা বলছি যেটা তোমার কিউবের প্রবলেম। কিউবে আমি প্রথমে এইদিকে গেছি, তারপরে এইদিকে গেছি, তারপরে এইদিকে গেছি, তাতে যা বিভব পেয়েছি পার্থক্য, আমি যদি এদিকে গিয়ে এদিকে যাই একই হবে, প্যারালাল কানেক্টেড তো। আমি তো এ থেকে বিতে যাচ্ছি, বিভব প্রভেদ যে রাস্তাতেই যাব আমি ভিএ মাইনাস ভিবিই তো পাবো। সেটা আমি পাথ বরাবর কারেন্ট ক্যালকুলেট করে নিলাম, ক্যালকুলেট নিয়ে যোগ করে দিলাম। ওকে, চলো হুইস্টন ব্রিজ। সব থেকে সহজ নীতি। সম্ভবত উনি ছিলেন একজন ব্রিটিশ সায়েন্টিস্ট বা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হুইটস্টোন। তিনি রোধ নির্ণয়ের একটা প্রসেস বলেছিলেন, যেখানে 3খানা জানা রোধ দিয়ে একটা অজানা রোধ তিনি নির্ণয় করতে পারতেন। এবং তারপর তিনি আমাদের বলেছেন আমরা সেই নীতিটাকে ব্যবহার করি। এবং এই নীতি দিয়ে মাঝারি মানের রোধ, মানে 1 ওম থেকে 1000 ওম 2000 ওম এরকম মাপা যায়। তাহলে মাঝারি রোধ মাপা যায় মোটামুটি। এটা দেখে নিও বই থেকে, 1 ওম থেকে মনে হয় 1000 ওম এরকম লেভেলের একটা ওম এখানে মাপা যায়। ওকে, এখানে কি বলেছে, এখানে নীতিটা হচ্ছে, হুইস্টন ব্রিজের নীতিটা হচ্ছে যে 3টি জানা রোধ থেকে, জানা রোধ দিয়ে একটি অজানা রোধ নির্ণয়। প্রথমে আমরা অ্যারেঞ্জমেন্টের ছবি আঁকি। অ্যারেঞ্জমেন্টের প্রথমে ছবি আঁকি। মনে রাখবে যে ইলেকট্রিক সার্কিট কিন্তু আমরা এরকম আঁকি আমাদের দেখতে এবং বুঝতে সুবিধা হয় বলে, কিন্তু কোনোভাবেই কোনো তার কিন্তু এরকম স্ট্রেট থাকে না। বই যারা দেখবে তারা বাড়িতে বসে দেখবে। এখন আপাতত এইটুকু শোনো, এই হচ্ছে তার অ্যারেঞ্জমেন্ট। ঠিক, যেখানে তিনি 4টে বাহু নিয়েছেন, যে বাহুতে এখানে পি রোধ দিয়েছেন, এখানে কিউ রোধ দিয়েছেন, এখানে আর রোধ দিয়েছেন। এইটা হচ্ছে আননোন, এটা হচ্ছে এস। আর এই আরটা হচ্ছে তিনি ভ্যারি করিয়েছেন। এটা আমরা ভ্যারি করাবো, যখন পরীক্ষা করব ভ্যারি করাবো। আমাদের চাওয়াটা কি, এগুলো পয়েন্টগুলো লিখি। ধরে নাও এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। পরীক্ষাটা কি করেছেন দেখো, এখানে ব্যাটারি আছে, ব্যাটারির জন্য এখানে একটা কারেন্ট তৈরি হবে, সেই কারেন্ট এসে দুটো ব্রাঞ্চিং হবে,
হবে। সেই ব্রাঞ্চিংয়ের মধ্যে হওয়ার পর, এখানে ব্রাঞ্চিং হওয়ার পর যদি এর বিভব বেশি থাকে, এর বিভব যদি বেশি থাকে, তাহলে এখান থেকে একটা কারেন্ট কিন্তু এক্সট্রা এদিকে অ্যাড হবে, আইজি। এখানে ধরে নাও I1, এখানে ধরে নাও I2। তাহলে এইদিকে I1 যাবে, যদি এইদিকে আইজি যায় তাহলে এখানে কারেন্ট হবে I1 মাইনাস আইজি, আর এখানে I2 যাচ্ছে, এই দিক বরাবর কারেন্ট যাবে I2 প্লাস আইজি, নিয়ে আলটিমেটলি এগুলো যোগ হয়ে যাবে I1 প্লাস I2। I1 মাইনাস আইজি প্লাস I2 প্লাস আইজি, আইজি কেটে যাবে, সমান হবে I1 প্লাস I2 সমান হবে I। নর্মালি সাধারণত এটা হবে, কিন্তু এখানে আমাদের পরীক্ষায় আমরা যেটা করব সেটা হচ্ছে পি আর কিউ আমার জানা, মোটামুটি কাছাকাছি মানের দুটো রোধ রেখে দিলাম। এসটা আমি জানি না কত মানের রোধ, আরটাকে আমি চেঞ্জ করব। চেঞ্জ করতে 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 একটা টাইমে আমি দেখার চেষ্টা করব কখন কোন আর এর ভ্যালুতে এই গ্যালভানোমিটারের কোনো রকম কোনো বিক্ষেপণ না হয়। গ্যালভানোমিটারের বিক্ষেপণ যদি না হয় তাহলে গ্যালভানোমিটারের কারেন্ট কত? যদি বিক্ষেপ না হয় কারেন্ট কত? অমর্ত্য, বিক্ষেপ না হলে কারেন্ট কত? কত? যদি বিক্ষেপ এইদিকে হয় নেগেটিভ কারেন্ট তাহলে এইদিকে যাচ্ছে, এইদিকে হয় পজিটিভ কারেন্ট তাহলে এইদিকে যাচ্ছে, যদি এমনি করে থাকে শূন্য। এবার গ্যালভানোমিটারের কারেন্ট শূন্য খোঁজাটা হচ্ছে পরীক্ষা। তার জন্য কি চেঞ্জ করব? আরটাকে চেঞ্জ করব, হয় কমাবো নাহলে বাড়াবো। কমাতে কমাতে বাড়াতে বাড়াতে একটা জায়গায় আমি দেখব আইজি সমান শূন্য হচ্ছে। যদি শূন্য হয়ে যায় তাহলে এইদিকে কোনো কারেন্ট আসবে না। যদি আইজি শূন্য হয়ে যায় এখানে কোনো কারেন্ট আসবে না, তাহলে বি আর ডি এই দুটো বিন্দু সম্বন্ধে আমার কি বলতে পারি? আমি এদের কি সমান? বিভব সমান। যদি বিভব সমান হয়ে যায় কোনো কারেন্ট পাবো না, তাহলে আমার আইডিয়া হচ্ছে আমি পরীক্ষাগারে বা পরীক্ষার হলে আরটাকে আমরা চেঞ্জ করব, করে আমরা দেখবো আইজি কখন জিরো পাই। যদি জিরো পাই তাহলে এই যে টোটাল কারেন্টটা এখানে কিছু লস না করে পুরোটাই এদিকে চলে যাবে, আর এই যে টোটাল কারেন্টটা এখানে কিছু পেলো না বা উপর দিকে অ্যাড করলো না, ও কিন্তু পুরোটাই এদিকে চলে যাবে। তাহলে তখন তিনি বলছেন যে তাহলে ফান্ডাটা কি? পরীক্ষাটা হচ্ছে যে আর এর একটি সুইটেবল ভ্যালু নির্ণয় করা যাতে আইজি সমান শূন্য হয়। এটা হচ্ছে পরীক্ষাটা, যে পরীক্ষাটা তোমরা করবে। আর তাতে যেটা হবে, যেহেতু আইজি শূন্য তাহলে ভিবি মাইনাস ভিডি সমান আইজি ইন্টু গ্যালভানোমিটারের রোধ। এইটা যদি শূন্য হয়ে যায় তাহলে ভিবি সমান হবে ভিডি। তখন বলছে যদি এরকম কন্ডিশন হয় তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে পি বাই কিউ সমান হবে আর বাই এস। এই শর্ততে আমরা উপনীত হব। তাহলে পি আর কিউ আমার জানা, আর আমি পরীক্ষা থেকে পেলাম, তাহলে এস সমান আমার নির্ণয় করতে হবে, এটা হচ্ছে আননোন। তাহলে এস সমান হচ্ছে কিউ বাই পি ইন্টু আর। এটা আমার অলরেডি জানা, এটা আমি এক্সপেরিমেন্টালি পেলাম। তাহলে এটা আমি জানলাম। তাহলে তিনটে রোধ দিয়ে যার ভ্যালু আমার জানা, সেখান থেকে আমি একখানা রোধের মান নির্ণয় করতে পারলাম। এবার আমরা দেখবো যে এই শর্তটা এলো কি করে। এটা দেখলে আমাদের এটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর আমরা তারপর দেখব এই যে টোটাল রেজিস্ট্যান্সগুলো রয়েছে তার তুল্য রোধ কত। তাহলে হুইস্টন ব্রিজ শেষ। আর হুইস্টন ব্রিজ শেষ হয়ে গেলে বাদবাকিগুলো সব আগুনের বেগে হয়ে যাবে, ঝরঝর ঝরঝর করে, আর 15 মিনিটের মধ্যে সব শেষ। তা দেখো এই শর্তটা আমরা
প্রমাণ করার চেষ্টা করব। আমরা দেখলাম যে যখন আইজি সমান 0 তখন ভিবি সমান ভিডি। তাহলে দেখো এই কারেন্টটা তখন আই হবে, এই কারেন্টটাও তখন I1 হবে, এই কারেন্টটা I2, এই কারেন্টটাও তখন I2 হবে, এই আইজিটা হবে 0। তাহলে এটা না থাকলেও চলবে, কোনো কিছু কানেকশন নেই ওর, এটা বাদ দিয়ে দিলেও চলবে এখন, কারণ ওদিকে দুটোই বিভব সমান। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি VA মাইনাস VB সমান I1 ইন্টু পি। আবার VA মাইনাস VD, VA মাইনাস VD সমান I2 ইন্টু কিউ। আবার VB মাইনাস VC I1 ইন্টু আর। আবার VD মাইনাস VC সমান হচ্ছে I2 ইন্টু এস। এসটা আমার অজানা। এবার দেখো তো এখানে যে শর্তটা VB মাইনাস VD যদি আমি ইম্পোজ করি তাহলে কোন বামপক্ষগুলো ইকুয়াল হবে বিজিত? প্রথম দুটো ইকুয়াল হবে আর শেষের দুটো হবে না। হবে, কারণ যাহাই ভিবি তাহাই ভিডি। তাহলে এই দুটোর বামপক্ষ সেম, এই দুটোর বামপক্ষ সেম, কারণ ভিবি মানে ভিডি। তাহলে যদি বামপক্ষ দুটো সমান হয় তাহলে ডানপক্ষ দুটো সমান হবে। তাহলে এই দুটো থেকে আমরা লিখতে পারি I1P সমান হচ্ছে I2Q। আর এখান থেকে লিখতে পারি I1R সমান I2 ইন্টু এস। তাহলে এখান থেকে আমি পাবো I1 বাই I2 সমান হচ্ছে Q বাই পি। আর এখানে আমরা লিখবো I1 বাই I2 সমান হচ্ছে এস বাই আর। তাহলে এই দুটো আবার ইকুয়াল করব। যদি ইকুয়াল করে দিই তাহলে আমরা কি পাবো? দেখো I1 বাই I2 কে কম্পেয়ার করলে Q বাই পি সমান হচ্ছে এস বাই আর। তাহলে এস সমান, বা উল্টে দিলে আমি পাবো পি বাই কিউ সমান আর বাই এস। এবার পি বাই কিউ সমান আর বাই এস, এটাকে কি আমি এরকম লিখতে পারি? পি বাই আর সমান কিউ বাই এস লিখতে পারি, কারণ এটাকে এখানে লিখতে পারি। তাহলে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি পি বাই আর সমান হচ্ছে কিউ বাই এস। তাহলে শর্ত প্রমাণিত, এটা শর্ত প্রমাণিত। এখন এর নেট রেজিস্ট্যান্স কত হবে? এই মিডিলের পোর্শন বাদ এই দুটো রোধ যোগ করে দাও, প্যারালাল এই দুটো রোধ যোগ করে দাও। তাহলে নেট রেজিস্ট্যান্স কত হবে? নেট রোধ কত হবে? নেট রোধ হবে দেখো পি প্লাস আর সিরিজে আছে, তার সাথে প্যারালালে আছে কিউ প্লাস এস। যা হবে তাই, যা রোধ দেওয়া আছে তাই হবে। বোঝা গেল বিজিত? বোঝা গেল? তাহলে বলো তো দেখি এই রোধটা কথা হবে, ফট করে বলে দাও। এটুকু লেখা হয়েছে সবারই? এটলিস্ট সত্যটা লিখে ফেল। ঠিক আছে, পরে লিখে নিও তাহলে। এটা হচ্ছে নেট রোধ, এটা হচ্ছে শর্ত, এটা প্রমাণ। হুস্টন ব্রিজের নীতিতে আমরা কি করি যদি কেউ জিজ্ঞেস করে, এক কথায় হুস্টন ব্রিজ নীতিতে কি করা হয়? তিনটে জানা রোধ দিয়ে একটা অজানা রোধ নির্ণয় করা হয়। কেমন মানের রোধ? খুব কম পারে না, খুব বেশি পারে না, মোটামুটি। হ্যাঁ, তার কারণ হচ্ছে এই যে অনুপাতগুলো, এই অনুপাতগুলো ক্ষেত্রে খুব বেশি রোধ যদি আমার এখানে আমি বসাই, খুব বেশি রোধ, তাহলে এই পাথে রেজিস্ট্যান্স খুব বেড়ে যাবে, কারেন্ট এতই কম হয়ে যাবে যে এখানেও আমাকে রোধটা অনেক বড় মাপের বসাতে হবে কম্পারেবলি। সেটা অ্যাভেলেবল থাকে না, আমাদের যে রেজিস্ট্যান্স বক্স থাকে সেখানে অ্যাভেলেবল থাকে না। আর খুব কম হলে, এই যে খুব কম ধর মিলি ওহমের চেয়েও কম যদি হয়, তাহলে আমাদের এই এরার যেগুলো থাকে, এই ধর কানেকশানগুলো করার, সেই এরারগুলোই ওই ওহমের সাথে সমান হয়ে যায়। তাই জন্য অ্যাকিউরেট আমার মেশিন দরকার। তাহলে বিভিন্ন রেঞ্জের ক্ষেত্রে বিভিন্ন যন্ত্র, যেমন ধরে নাও তোমার ধরো ধান মাপবে, তখন তো নিশ্চয়ই তুমি এক ট্রাক ধানকে তুমি সোনা মাপার যন্ত্র দিয়ে মাপবে না। সো ইট ইজ দ্য পারপাস, ইট ইজ দ্য সেন্সিটিভনেস, রিকোয়ারমেন্ট আর অ্যামাউন্ট, যেগুলোর উপর নির্ভর করে একই রাশিকে বিভিন্ন মানের মাপার জন্য আমরা বিভিন্ন যন্ত্র ইউজ করি। ওকে, সেটা ঠিক আছে। দেখো, যদি হুইস্টন ব্রিজ যখন আমরা বুঝলাম, তাহলে আমরা ছোট্ট একটা অঙ্ক করে ফেলি।
মনে রাখবে তোমরা বড় হয়েছো, তাই বাড়ি যাবো করাটা অভ্যেসটা একটু বন্ধ করা দরকার। কারণ সিলেবাস ইজ হিউজ, টাইম ইজ ভেরি লেস, ভেরি ভেরি লেস। যদি অনেস্টলি পুরোটা শেষ করতে হয় তাহলে তোমাদেরকে কিন্তু অনেকক্ষণ বসে থাকার অভ্যেস তৈরি করতে হবে, অনেস্টলি যদি তুমি সিলেবাস শেষ করতে চাও। আদারওয়াইজ জাস্ট হুইস্টনের নাম বলে দেন, 4-5টা নাম বলে একটা অঙ্ক করে যদি পালিয়ে যায় তাহলে তো কখনই শেষ হয়ে যাবে। এক্ষুনি আমি শেষ করে দেবো বইয়ের পাতায় পর করে উল্টে। দেখো এটা হচ্ছে ধরে নাও এরকম একটা, ভালো করে আঁকি, আবার হাসবি না অভিজিৎ, মেরে ফেলবো। এরকম একটা ছবি দিলাম, প্রশ্ন হচ্ছে আর এ বি কত। এর মধ্যেও কিন্তু হুইস্টন ব্রিজের লুকিয়ে আছে, মানে হুইস্টন ব্রিজ লুকিয়ে আছে। হাসছিস কেন? দেখতে ভালো লাগেনি? এখানে দুটো চোখ এঁকে দেন, এগুলো কিন্তু কিছু না, এগুলো হচ্ছে নাট বোল্ট, মানে যার উপর আমরা রেখেছি, এটা বোর্ডের উপর রাখা হয় তাদের নাট বোল্ট, এটা কানেক্টেড নয়। এই ব্যক্তির নাম সার্কিট। দেখো এই যে পুরো যে সিস্টেম, এই যে পুরো সিস্টেম, এটাকে ভালো করে দেখো, দেখো মানে ফ্যাল ফ্যাল করে তাকিও না, দেখো ভালো করে অবজার্ভ করো, প্রতিটা পয়েন্ট বোঝো, কোন বিন্দু থেকে কোন বিন্দুর মধ্যে বিভব পার্থক্য থাকবে, কোথায় থাকবে না, কি আছে, হুইস্টন ব্রিজ এখানে অ্যাপ্লাই করা যাবে কিনা বোঝো, এবং বুঝে সুঝে আমাকে বলো কোন রোদটাকে আমরা চট জলদি একদম বাইরে ফেলে দিতে পারি। বিজিৎ বলো, যে রোদটার কোনো প্রয়োজনীয়তা নেই এখানে, বলো। ভেরি গুড, 62। কেন বিজিৎ বুঝতে পারছো না? বিকজ ইউ আর নট কনসেন্ট্রেটিং। তার কারণ এই 62টা এখানের সাথে এখানে কানেক্টেড, এইগুলো সব মিটিয়ে দাও, ছিঁড়ে দাও। 62টাকে যদি আমি এরকম ছবি এঁকে দিতাম এটার পরিবর্তে, এখানে যদি 62টা দিয়ে দিতাম, তোমরা বলতো ও হো 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 এটাই তো হুইস্টন ব্রিজ। তার তো ওইভাবে কানেক্টেড থাকে না, তার তো এদিক ওদিক সেদিক থাকে। তাহলে বেসিক্যালি 62টা এটার সাথে কানেক্টেড, এবং যেখানে আমরা গ্যালভানোমিটার রেখেছিলাম, যেখানে আমি গ্যালভানোমিটার রেখেছিলাম, দেখো এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। পি বাই কিউ বা পি বাই আর কত? 2/4 সমান 6/12, হ্যাঁ কি না? এটাও হাফ, এটাও হাফ। তাহলে এই দুটোর মধ্যে যে রোধ আছে তার কোনো গুরুত্ব নেই, কোনো কন্ট্রিবিউশন নেই, তার কারণ এই দুটো একই পোটেন্সিয়ালে আছে। তাহলে প্রথমেই আমি যে কাজটা করব সেটা হচ্ছে তুল্য রোধ নির্ণয়ে এই যে যেটা রিকোয়ার্ড নেই, যেটা রিকোয়ারমেন্টে নেই, যে অপ্রয়োজনীয়, যেটাকে ইংরেজিতে বলে রিডান্ড্যান্ট, যার দরকার নেই, তাকে বাদ দিয়ে দিলাম। এবার বলো প্রবলেমটা ইজি না কঠিন? 24 ওহমটা কিন্তু দরকার, ওটা প্যারালালে আছে এই রোধের সাথে, তারপর প্যারালালে থাকবে, ওটাও দিয়েছি আমি দুটো একসাথে দেওয়ার জন্য। কোথায় মাঝে মাঝে? এখানে, হ্যাঁ রাখতেই পারো একই। এই 24 ওহম রোধটা এখানে রাখা যা, 24 ওহম রোধটা এখানে রাখাও তাই। হ্যাঁ, ও বাদ যাবে না কোনোভাবেই।
কারণ ও এখানে যদি আমি ভোল্টেজ দিই, এখানে যদি আমি একটা ভোল্টেজ দিই 24 ওহম কেন বাদ যাবে না? তার কারণ এখানে গিয়ে ও এই দিক দিয়ে একটা কারেন্ট যাবে, এই দিক দিয়ে একটা কারেন্ট যাবে, ও কিন্তু বিভব প্রভেদ পুরোটাই পাচ্ছে। তাহলে আমার রোধ কত? 2 আর 4 6, আর এটা কত? 6 আর 12 18। তাহলে এখানকার রোধটা কত হবে? এই পুরো রোধটা কত হবে? হুইস্টন ব্রিজের রোধ 2 + 4 প্যারালাল 6 + 12, তার মানে হচ্ছে 6 প্যারালাল 18 সমান হচ্ছে 6 × 18 ডিভাইডেড বাই 6 + 18 সমান হচ্ছে 6 × 18/24। ক্যালকুলেশন যা খুশি হোক, এমনি জাস্ট দিলাম 3 6 18, 3 4 12, 2 এটা হচ্ছে 3, তাহলে 9 এর 2, তার সাথে প্যারালালে কে আছে? 24। তাহলে এইটা দাঁড়াবে, এটাকে যদি আমরা ইকুইভ্যালেন্টলি আঁকি তাহলে এইটা হবে 9 এর 2 আর এইটা হবে 24, এইটা হবে 24 আর এইটা হবে এ, এটা হবে বি। তাহলে এখানে কত হবে? তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হবে? 9 এর 2 প্যারালাল 24, তার মানে কত হবে? 9 এর 2 × 24 বাই 9 এর 2 + 24, যা বেরোবে তাই তত ওহম। এটা হচ্ছে অ্যান্সার। কত কত? 72/19 যদি হয় দেখে নিও, এত ওহম। বুঝতে পারছো? দেখতে যাই হোক না কেন, হুইস্টন ব্রিজ যেখানে সেখানে লুকিয়ে থাকতে পারে, এই ধরনের প্রবলেম পড়তে পারে। এই ধরনের প্রবলেম আর আমরা আরো করব। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু কোনটা? ওই পুরো ব্রিজ, ব্রিজ মানে হচ্ছে একটা সংস্থা, পুরোটাকে ব্রিজ বলা হয়, উইথ গ্যালভানোমিটার হ্যানো ত্যানো সব মিলিয়ে পুরো যন্ত্রপাতিটাকে, পুরো অ্যারেঞ্জমেন্টটাকে ব্রিজ বলা হয়। ঠিক আছে, নেক্সট। নেক্সট হচ্ছে আরো ইজি, আরো ইজি, আরো পাতলা মিটার ব্রিজ। এটার ফান্ডা কি? এটা বলছে একটা জানা রোধ দিয়ে একটা অজানা রোধ নির্ণয় করবে। তাহলে খরচা কম কোথায়? মিটার ব্রিজে। কিন্তু ফান্ডা ইউজ করবে হুইস্টন ব্রিজেরই। তাহলে হুইস্টন ব্রিজ নীতি ব্যবহারে একটি জানা রোধ দিয়ে একটি অজানা রোধ নির্ণয়। তাহলে প্রথমে আমরা দেখবো অ্যারেঞ্জমেন্ট। আর মিটার যেহেতু বলা হয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছো 1 মিটারের কিছু একটা থাকবে। এখানে যেটা থাকবে সেটা হচ্ছে 1 মিটার দৈর্ঘ্যের একটি সুষম তার। 1 মিটার দৈর্ঘ্যের একটি সুষম তার। এই থিওরিটা তোমরা বলবে, আমি শুনবো, আমি অ্যারেঞ্জমেন্টটা এঁকে দেবো, বাদবাকি তোমরা নিজেরা বুঝে বুঝে বলবে। আগে প্রথমে অ্যারেঞ্জমেন্টটা ছবি আঁকি। অ্যারেঞ্জমেন্টের ছবিটা আমি খুব একদম যেটা অ্যাকচুয়াল মানে খুব ইজিয়েস্ট ছবি হয় সেটা আঁকবো। সেটা জানলে বাদবাকিটা ইজিলি সব করতে পারবে। ধরে নাও এখানে একটা স্কেল আছে, স্কেলে দাগ কাটা আছে, আর এইটা হচ্ছে তোমার তার। একশো সেন্টিমিটারের তার। বিজিৎ বলো তো দেখি, 100 সেন্টিমিটার আর 1 মিটারের মধ্যে কোনটা বেশি? ভেরি গুড। একদিন দেখা যাবে বিফোর ইউ পিপল পাস ক্লাস 12, বিজিৎ একদিন আমার গলা দাবাচ্ছে।
এখানে একটা তার আছে আর স্কেল আছে, ওকে, আর এখানে একটা রোধ আছে। এই হলো কেস। এইটা ধরে নাও জানা, এইটা ধরে নাও অজানা। তাহলে আমার কাজ কি, আমি এক্সপেরিমেন্টে কি করব? এটা হারমোনিয়ামে যেমন সুইচ হয়, সা বলে আওয়াজ হয়, এখানে সেরকম সুইচ দাবালে তারের সাথে টাচ হবে, বুঝতে পারছো তো? এখানে তারটা 1 মিটার তারটা আছে, এরকম করা থাকে, জকি বলা হয়, টাচ করলে টাচ হবে, তাহলে কানেকশন হবে। ছেড়ে দিলে আর কানেকশন নেই। রেডিও জকিরা যেমন করে, এরকম ঠেলে দেয়, এরকম এরকম করে না, কি বলে, কিসের কিসের কিসের, দাঁড়া দাঁড়া, কিসের, ফ্রিজের লাইট বলেছে, জানি না এটা, জানি না, ঠিক আছে, ও হ্যাঁ হ্যাঁ ওটা বুঝতে পেরেছি। যাই হোক, তাহলে এখানে হুইস্টন ব্রিজ কেউ দেখতে পাচ্ছ? চারটে রোদ কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এ একটা রোদ, এ একটা রোদ, আর রোদ কই? তারের এইদিকে একটা রোদ, এইদিকে একটা রোদ, বুঝছো? তাহলে আমার আমার কাজ কি? পরীক্ষাগারে বসে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করে, ব্যাটারি অন করে, কারেন্ট পাঠিয়ে, কারেন্ট একটা এইদিকে যাবে, একটা কারেন্ট এইদিকে যাবে তারের মধ্যে দিয়ে, আমি ওইটা সুইচটা টিপবো তারের সাথে, নিয়ে আমি এটাকে সরাতে 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 সেই জায়গাটায় নিয়ে যাব, সেই দৈর্ঘ্যে, যে দৈর্ঘ্যে গ্যালভানোমিটারের প্রভাব কত হবে? 0 হবে। তাহলে দেখো, এই যে সুষম তার বলেছি, এটা এমনি এমনি বলিনি। সুষম তার মানে হচ্ছে তারের রৈখিক রোধ একই সর্বত্র, তার মানে একক দৈর্ঘ্যে রোধ একই। মনে করি একক দৈর্ঘ্যে রোধ সমান ল্যামডা, ঠিক? আমরা ধরে নাও এল দৈর্ঘ্য যখন দিয়েছে, সেই এল দৈর্ঘ্যে ধরেছি আইজি সমান 0, এল সেন্টিমিটার দূরে। বুঝতে পারছিস কেউ? না বুঝতেই পারছি না কেউ? আমি যেমন ভাবে এটা দেখো, এটা আর এস, এরকম যেমন ছিল আমার হুইস্টন ব্রিজে, এইটা হচ্ছে আর, এটা এস, এইটা হচ্ছে এল দৈর্ঘ্য যদি হয়, তাহলে এটা হচ্ছে ল্যামডা ইন্টু এল, কারণ একক দৈর্ঘ্যের রোধ কত? ল্যামডা। এল দৈর্ঘ্যের রোধ কত? ল্যামডা এল। আর এইটা হচ্ছে যদি সেন্টিমিটারে বলি, এল ধরো, এল সেন্টিমিটার যদি বলি, তাহলে এখানে কত সেন্টিমিটার বেঁচে রয়েছে? 100 মাইনাস এল, তাহলে এইটা হবে 100 মাইনাস এল ইন্টু ল্যামডা। তাহলে যদি আমি গ্যালভানোমিটারের নিষ্পন্দ বিন্দু পাই, মানে গ্যালভানোমিটারের মধ্যে কোনো কারেন্ট না যায়, হ্যাঁ, তাহলে কি হবে? এটা বাই এটা সমান এটা বাই এটা হবে, হবে না? হবে না? তাহলে এল, তাহলে গ্যালভানোমিটারের নিষ্পন্দ বিন্দুতে, তাহলে ইফ যদি আইজি সমান 0 হয়, তবে যেটা হবে আর বাই এস সমান হবে ল্যামডা এল বাই ল্যামডা ইন্টু 100 মাইনাস এল। ল্যামডা ল্যামডা কেটে গেল, তাহলে তুমি পাচ্ছ আর বাই এস সমান এল বাই 100 মাইনাস এল। তাহলে এস সমান আর ইন্টু 100 মাইনাস এল বাই এল,
বিজিৎ বলো তো দেখি, এই এলটা মিটারে না সেন্টিমিটারে? কেন? সেন্টিমিটার লেখা আছে, প্লাস এখানে 100 নিয়েছি। যদি মিটারে হতো তাহলে 1 নিতাম, কারণ ওই তারটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। বোঝা গেল? তাহলে দেখ, এখানে আর আমার জানা, এল আমি নিষ্পন্দ বিন্দু বার করার সময় এখানে যে স্কেল আছে সেখানে কত আছে সেটা দেখব, 100 মিটার স্কেলে কত সেন্টিমিটার, সেই এলটা বসিয়ে দেবো, এস পেয়ে যাবো। তাহলে একটা জানা রোধ দিয়ে একটা অজানা রোধ নির্ণয় করতে পারছি। বোঝা গেল? কিন্তু এখানে একটা এরার হয়, ত্রুটি হয়। সেই ত্রুটিটা কি? এই কানেকশনের ত্রুটি। এগুলো সব মোটা মোটা করা হয় যাতে করে রোধ খুব কম হয়। এই প্রান্ততে তো জুড়তে হয়, সেখানে তো কিছু রোধ থাকবে। এই রোধগুলো এই যে বড় বড় মোটা মোটা করলে রোধ বেশি হবে না কম হবে? একটা লোহার এত মোটা রড, একটা লোহার পাতলা ফিনফিনে তার, কোনটার রোধ বেশি? যে যত ছোট, যে যত পাতলা তার রোধ বেশি। রোধাঙ্ক দুজনের সমান হবে। ঠিক আছে? তাহলে বুঝতে পারছো যে এখানে এগুলো বড় বড় করা হয় যাতে রোধটা ততটা বেশি কন্ট্রিবিউট না করে, তবুও কিন্তু এইদিকে একটা এরার ওইদিকে একটা এরার থাকে, যেগুলোকে বলে এন্ড এরার্স বা প্রান্তিক ত্রুটি, যেটা নিয়ে পরীক্ষায় তোমাদের জেইই মেন এবং তোমাদের নিটে খুব বেশি এই প্রান্তিক ত্রুটি নিয়েই কেবলমাত্র কোশ্চেনটা ফেলে। তো সামনে 2-3 মিনিট একটু কনসেন্ট্রেট করো। এগারোটা 15 থেকে শুরু হয়েছে, 12টা 15, 1টা 20। প্রান্তিক ত্রুটি, এন্ড এরর। এন্ড এরর মানে হচ্ছে এখানে লেংথের এরর। এখানে আমরা এখানে ধরে নেবো আমি যে এল পেয়েছি সেই এল এর সাথে বাম দিকে একটা এরর আছে C1, ডান দিকে একটা এরর আছে C2। তাহলে বাম প্রান্তে ধরে নিলাম, বাম প্রান্তে ত্রুটি হচ্ছে C1 আর ডান প্রান্তে ত্রুটি হচ্ছে C2। এবার আমি দুটি জানা রোধ নেব, দুটি নোন রোধ নেব। এইটা ধরে নাও P, এটা ধরে নাও Q। যখন P এইদিকে রাখছি, Q এইদিকে রাখছি, তখন ধরে নাও আমি পেলাম L 1 সেন্টিমিটার। বাম দিকে Q, ডান দিকে P আর Q রাখলে L 1 সেন্টিমিটার পাবো। তাহলে কি হবে এখানে? P বাই Q সমান কত হবে? P বাই Q সমান এদিকে L1 যদি পাই কত হবে? এমনি যদি ত্রুটি না থাকতো L1 বাই 100 মাইনাস L1। ত্রুটি থাকার জন্য L1 প্লাস C1 বাই 100 মাইনাস L1 প্লাস C2 হবে। এটা ডান দিকের বলে C2টা এখানে অ্যাড হবে, এখানে C1 অ্যাড হবে। এগুলোর মধ্যে জানা কি? এই ইকুয়েশনে জানা কি? P আর Q আমার জানা, দুটো নোন রোধ P আর Q, এটা আমার জানা। L1 আমি এক্ষুনি বার করলাম, C1 C2 আমার অজানা। তাহলে দুটো অজানা হলো, দুটো ইকুয়েশন দরকার। তার জন্য আমরা কি করব? এই P আর Q কে অদল বদল করে দেবো। যেটা বাম দিকে ছিল সেটাকে ডান দিকে দেবো, আর এটাকে এদিকে দিব। তাহলে কি হবে? এইটা হয়ে গেল Q, এটা হয়ে গেল P। তার জন্য আমি নিষ্পন্দ বিন্দু পেলাম ধরে নাও L2 সেন্টিমিটারে। পরীক্ষা করে বার করলাম, আমি তো চেঞ্জ করে দিয়েছি, তাহলে আলাদা কোনো পয়েন্টে পাবো। তখন হবে Q বাই P সমান L2 এদিকে পেয়েছি এরর কত? C1। তাহলে L2 প্লাস C1 বাই 100 মাইনাস L2, আর এরর কত? তাহলে 100 মাইনাস L2 প্লাস C2। তাহলে এই দুটো ইকুয়েশনে P বাই Q এটা জানা, L1 জানা, L2 জানা, শুধু অজানা হচ্ছে C1 আর C2। দুটো ইকুয়েশন, দুটো আননোন, এক্স্যাক্টলি সলভ। এটা কিন্তু এই পরীক্ষা করার আগে এটা নির্ণয় করে নেওয়া হয় যে এই যন্ত্রটায় অ্যাকচুয়ালি প্রান্তিক ত্রুটি কতখানি। করার পর
তারপর আননোন রেজিস্ট্যান্স মাপার সময় ওই প্রান্তিক ত্রুটিগুলোকে অ্যাড করলে আমি কারেক্ট ভ্যালু পাই। বুঝতে পারছো? বলো। হওয়া উচিত, একদম ঠিক বলেছে। যদি একদম পারফেক্ট যদি হতো, ধরে নাও এটা ধরে নাও 51, এটা ধরে নাও 50 ওম, তাহলে এটা 51 সেন্টিমিটার হওয়া উচিত, 50 নয় 51 49, তাহলে এটা 51 সেন্টিমিটার হওয়া উচিত, এটা 49 সেন্টিমিটার হওয়া উচিত, কিন্তু হবে না। ও ধরো 52.3 হলো, আর এটা 48 পয়েন্ট সামথিং হলো, মানে 47.7 হলো, টোটাল তো 100ই হবে। এই যে এরারগুলো, এই ক্যালকুলেশন কিন্তু থাকবে, কিন্তু গ্রসলি তুমি যে রেজাল্টটা পাবে সেই রেজাল্টটা কিন্তু বেশ অ্যাকিউরেটই পাবে। এমন নয় যে তুমি 50 ওম নির্ণয় করতে গিয়ে তুমি 500 ওম পেয়ে গেলে, তা নয়। 50 ওম নির্ণয় করতে গিয়ে 49 পয়েন্ট সামথিং 8 পেলে, কিছু একটা পেলে, খুব বেশি এরার কিন্তু নেই এতে। হলো মিটার ব্রিজ ক্লিয়ার? তাহলে প্রথমে আমরা হুস্টন ব্রিজে 3টে নন রোধ দিয়ে একটা আননোন রেজিস্ট্যান্স বার করলাম, এখানে একটা নন রেজিস্ট্যান্স দিয়ে একটা আননোন রেজিস্ট্যান্স বার করলাম, কিন্তু আমরা দেখলাম এখানে একটা প্রান্তিক ত্রুটি আছে, এই জয়েন্ট পয়েন্টগুলোর জন্য একটু এরার থাকতে পারে, লেংথের কিছু গন্ডগোল থাকতে পারে, সেগুলো L1 এখানে স্কেল আছে, আমি এই জকি আছে এটা টাচ করছি, যেখানে সরিয়ে দেখছি এখানে গ্যালভানোমিটারে 0 পাচ্ছি, সেখানে আমি এখানে রিডিং পাচ্ছি 41 সামথিং, ওখানে স্কেল বসানো আছে। তো ক্লিয়ার? বাস, আর ছোট্ট একটা জিনিস আছে, প্লিজ বলে দিলাম একটু প্লিজ, নাহলে তো আমার মানে বেঁচে যায়, তাহলে আমি নাহলে আবার এটা বলতে গেলে আমাকে আবার ওয়েদার তৈরি করতে হবে, এবং গরম গরম ওয়েদারে এটা হয়ে যাওয়া ভালো। একদিন না খেলে কষ্ট করলে মানুষ মরে না, পড়াশোনা ভালো করে শুনলে মানুষের শরীর ভালো থাকে। ফালতু ফালতু জ্ঞান দেন নাকি? কিরে বিজিত, বিজিত ব্যাটারির বা তড়িৎ কোষের পোটেনশিওমিটার দিয়ে এটা করা হয়, পোটেনশিওমিটার দিয়ে। এবার ব্যাপার হচ্ছে যে তড়িৎচালক বল নির্ণয় করার জন্য ব্যাটারির তড়িৎচালক বল তো দুই প্রান্তের বিভব প্রভেদ, তাহলে পোটেনশিওমিটার বলে আলাদা কোনো যন্ত্র কেন লাগছে? ভোল্ট মিটার দিয়ে কেন করতে পারছি না? বলো, অভ্যন্তরীণ রোধ থাকে, তাতে কি সমস্যা হয়? ব্যাটারির দুই প্রান্তের ভোল্টমিটার কি মাপে? বিভব পার্থক্য। বিভব পার্থক্য মানে কি? তড়িৎচালক বল মাইনাস নষ্ট ভোল্ট। তাহলে তার জন্য আমরা পোটেনশিওমিটার আলাদা একটা অ্যারেঞ্জমেন্ট আমরা তৈরি করেছি, ভোল্টমিটার দিয়ে আমরা করতে পারবো না। ভোল্টমিটার দিয়ে যদি আমরা মাপি, কারেন্ট যদি পাঠাই, তাহলে অভ্যন্তরীণ যে ভোল্ট সেটা নষ্ট হবে, বাদবাকিটা আমার রেজাল্ট দেবে, যেটা আবার কারেন্ট বেশি পাঠালে ভোল্টেজ কমে যাবে, কারেন্ট কম পাঠালে ভোল্টেজ বেড়ে যাবে। কেন? তাহলে ভোল্টমিটার দিয়ে ই মাপা যায় না। ই তোমরা জানো, কারণ ভোল্টমিটার কি করে? বিভব পার্থক্য মাপে, আর আমরা জানি বিভব পার্থক্য ভি সমান ই মাইনাস আই ইন্টু আর, এটা হচ্ছে লস্ট ভোল্ট। এই লস্ট ভোল্টটা কিন্তু কারেন্টের উপর নির্ভর করে, কারেন্ট যত বেশি হবে লস্ট ভোল্ট তত বেশি হবে। তাই আমি বিভব কিন্তু বিভিন্ন কারেন্টের জন্য আলাদা আলাদা পাবো, কিন্তু তড়িৎচালক বল কারেন্টের উপর নির্ভরশীল হওয়া উচিত নয়। তাহলে আমি তড়িৎচালক বল অ্যাকচুয়াল ওর ক্ষমতা জানতে পারছি না, তার জন্য আমাকে স্পেশাল একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে। যখন কারেন্টটা ওই তড়িৎ কোষের মধ্যে দিয়ে যাবে না, তাহলে আমি
তড়িৎ কোষের বিভব মাপব দুই প্রান্তের, সেই অবস্থায় যখন তার মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, আর কারেন্ট যদি না যায় আই হবে 0, তখন যে বিভব পার্থক্য সেটা আমার তড়িৎচালক বল হবে। সেই অ্যারেঞ্জমেন্ট করার জন্য সেটা কীরকম ধরনের অ্যারেঞ্জমেন্ট হয়, একটা বড় ব্যাটারি নেওয়া হয়। খুব সিম্পল অ্যারেঞ্জমেন্ট আমি তোমাদের দেখাচ্ছি, আর জাস্ট মোটামুটি 5-7 মিনিটের গল্প। এখানে আর 1 মিটার নেওয়া হয় না, প্রায় 10 মিটার মতো দৈর্ঘ্য তার নেওয়া হয়। এখান থেকে শুরু করলো 1 মিটার, এরকম করে ভাঁজ ভাঁজ করে। এটা তার, সুষম তার, বুঝছো? ধরে নাও এল দৈর্ঘ্য, E0 হচ্ছে তড়িৎচালক বল। কার তড়িৎচালক বল? এটা হচ্ছে বাহ্যিক, এটা হচ্ছে মেন সোর্স, ড্রাইভিং সোর্স। এ কারেন্ট দিচ্ছে, একে মাপবো না আমি, একে মাপবো না। এটা এইচটি ব্যাটারি, হাই টেনশন ব্যাটারি, অনেকগুলো ব্যাটারি জুড়ে আছে। এটা এই মূল বর্তনীতে কারেন্ট দিচ্ছে, ঠিক? তাহলে এখানে কত বিভব হবে? যদি E0 হয় এখানে বিভব কত হবে? এখানে যদি E0 হয় এখানে বিভব কত হবে? 0 হবে। বা এখানে যদি E0/2 বলি তাহলে এখানে -E0/2 হবে। আমরা জানি বিভব ডাজ নট ম্যাটার, বিভব পার্থক্য যেটা ম্যাটার করে। তাহলে বলো তো দেখি, এই পুরো এল দৈর্ঘ্যে যখন কারেন্ট যাবে তখন বিভব পড়তে 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 এখানে হয়ে যাবে 0। তাহলে এল দৈর্ঘ্যে বিভবের পতন হলো E0। তাহলে এক দৈর্ঘ্যে বিভব পতন কত হবে? এটা কি বোঝা গেল? এল দৈর্ঘ্যে বিভব পতন হলো E0। তাহলে এক দৈর্ঘ্যে বিভব পতন কত হবে? E0/L, ঠিক? এবার আমি একটা ব্যাটারিকে কানেক্ট করছি কোথায়? এই জায়গাটায় ব্যাটারি আছে, তার অভ্যন্তরীণ রোধ আছে, তার সাথে আমি একটা গ্যালভানোমিটার ব্যাটারির সাথে পেছন দিকে যোগ করে দিয়েছি। তারপরে আমি একটা এইরকম সে একই অ্যারেঞ্জমেন্ট থাকবে। এটা সেই হারমোনিয়ামের যেমন, এটা কীরকম, এটা এরকম ধরে নাও প্রতিটা লাইনে থাকে, এটা শিফট করা যায়। এখানে নিতে পারো, এখানে নিতে পারো, এখানে নিতে পারো, যেখানে টাচ করবে সেইটুকু লেংথ নেবে। এখানে টাচ করলে এতটুকু লেংথ নেবে, এখানে টাচ করলে এতটুকু লেংথ নেবে। এটা আবার সরিয়ে 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 এখানে টাচ করলে এই লেংথটা নেবে। তুই গুনে নেবে 1 2 3 4 5 মিটার প্লাস কিছু একটা লেংথ, এখানে স্কেল দেওয়া আছে, পেয়ে যাবে। এরকম করতে 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 আমরা দেখব, আমরা একটা লেংথ ফাইন্ড করব, যে লেংথের জন্য এই জিটা হবে 0, আইজি। কত দৈর্ঘ্যে? ধরে নাও এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে এ আর বি, এই দৈর্ঘ্যটা হচ্ছে এবি সমান, হয়ে গেল কিন্তু এবি সমান এল, জাস্ট হয়ে গেল। পুরো ফান্ডাটা কিন্তু বলে ফেললাম, আর জাস্ট 1 মিনিট ভালো করে শোনো। এই যে দৈর্ঘ্যটা এল দৈর্ঘ্য, সেই এল দৈর্ঘ্যে কি রে, এই এল দৈর্ঘ্যে বিভব পতন কত হবে? জোরে বলো। E0/L ইন্টু এল। তাহলে এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য এটা। এবার বলো এই বিভব পার্থক্যটা, এটা পজিটিভ, এটা নেগেটিভ। ব্যাটারির এটা পজিটিভ, এটা নেগেটিভ। ব্যাটারির এদিক দিয়ে কারেন্ট গেল না কেন? তার কারণ এখানে যতটা পজিটিভ নেগেটিভ এখানে হয়েছে ততটাই পজিটিভ নেগেটিভ এর। বুঝতে পারছো আমি কি বলছি? দুটো যদি সমান পজিটিভ সামনাসামনি এসে সম্মুখ সমরে আসে তাহলে নেট কোনো ডিসপ্লেসমেন্ট হবে না। দুজন সমান শক্তিশালী লোক এসে একটা ফুটবলকে একদম পরস্পর অপোজিট ডাইরেকশনে চার্জ করলো, তাহলে আমরা খালি শব্দ পাবো কিন্তু ফুটবলের স্মরণ পাবো না। সেরকমই এখানে একই পোটেন্সিয়াল যদি এ বিন্দুতে আমি অ্যাপ্লাই করি, বি বিন্দুতে অ্যাপ্লাই করি, এবং পোটেন্সিয়াল ডিফারেন্স ভিএ মাইনাস ভিবি, এই যে পোটেন্সিয়াল ডিফারেন্স, সেটা যদি আমার ভিএ মাইনাস ভিবি এই ডাইরেকশানে যায়
আমরা তো জানি যে কোনো ডাইরেকশানে পোটেনশিয়াল ডিফারেন্স আমি মাপতে পারি। আমি এই পথেই যাই, পোটেনশিয়াল ডিফারেন্স যা হবে, আমি এই দিক দিয়ে ঘুরে 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 এখানে এলেও পোটেনশিয়াল ডিফারেন্স তাই হবে। তাহলে এখানে একটা পয়েন্ট নিয়ে নিলাম, ধরে নাও এম। তাহলে ভি এ মাইনাস বিবি ভায়া এম যদি আমি মাপি, তাহলে এই দুটো তো সমান হবে। কোন ক্ষেত্রে মাপলাম? যে ক্ষেত্রে আইজি ইকুয়াল টু 0। তাহলে এখানে বিভব পার্থক্য কি? এটা ব্যাটারি, তো ব্যাটারি বিভব পার্থক্যের ফর্মুলা কি? ই মাইনাস আইআর। এখানে গ্যালভানোমিটারে কি কন্ডিশন, তাই তো? তাহলে ই মাইনাস 0 ইন্টু আর, তাহলে ই সেটা সমান কি হলো? ভিএ মাইনাস ভিবি, সেটা সমান কি? ই 0 বাই এল ইন্টু এল। গল্প শেষ। আমি এল মাপবো, ই 0 পেয়ে যাব। এই ব্যাটারির তড়িৎচালক বল ধরে নাও ই, অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর। তাহলে এখানে আমার ফান্ডা কি? আমি যে কোনো পয়েন্টেই রাখি না কেন, সেই গ্যালভানোমিটারে কারেন্ট থাকুক আর না থাকুক, গ্যালভানোমিটারের কারেন্ট থাকুক বা না থাকুক, যে কোনো পয়েন্টে যখন আমি টাচ করব, তখন এ থেকে বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, সেটা পোটেনশিওমিটারের তার বরাবর যদি আমি আসি তাহলেও যা হবে, যদি আমি ব্যাটারির ভিতর দিয়ে মেপে যাই তবুও তাই হবে, কারণ এই দুটো সমান্তরাল সমবায়ে যুক্ত। এ থেকে বি এই রাস্তাটা আর এই রাস্তাটা সমান্তরাল সমবায়ে যুক্ত, সুতরাং দুই দিকেই কিন্তু বিভব প্রভেদ একই হবে। এবার আমি চুজ করলাম কি? আমি চুজ করলাম সরিয়ে 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 একটা লেংথ চুজ করলাম, যে লেংথে গিয়ে আমি দেখছি কোনো গ্যালভানোমিটারের প্রভাব নাই। কেন আমি এটা চেয়েছি? কারণ গ্যালভানোমিটারের প্রভাব যদি না থাকে তাহলে আমি এখানে লস্ট ভোল্টটাকে 0 করতে পারবো, এবং তখন ব্যাটারির দুই প্রান্তের বিভব প্রভেদ যেটা দাঁড়াবে সেটা শুধুমাত্র ব্যাটারির তড়িৎচালক বল হবে। আর সেই তড়িৎচালক বলটাই যে বিভব প্রভেদ এই দিকে মেপেছি সেটা। আর সেই তড়িৎচালক বলটা যদি পোটেনশিওমিটার দিয়ে যায়, তাহলে আমি দেখতে পাচ্ছি পোটেনশিওমিটারে এল দৈর্ঘ্যে বিভব প্রভেদ ই 0, এক দৈর্ঘ্যে এইটা, তাহলে এবি দৈর্ঘ্যে কত হবে? ই 0 বাই এল ইন্টু এল। এটাই আমার ভিএ মাইনাস ভিবি ভায়া পোটেনশিওমিটার। তাহলে ভিএ মাইনাস ভিবি ভায়া পোটেনশিওমিটার এইটা সমান হবে ই 0 বাই এল ইন্টু এল। আবার ভিএ মাইনাস ভিবি ভায়া ব্যাটারি, এটা সমান হবে ই মাইনাস আইজি ইন্টু আর, যেখানে আইজি সমান কত? আইজি সমান 0। তাহলে এটা হচ্ছে ই। তাহলে এই দুটো জিনিস তো একই, বিভব প্রভেদ পথের উপর নির্ভর করে না। তাহলে ই সমান এটা লিখতে পারি। তাহলে এই দুটোকে কম্পেয়ার করলে তড়িৎচালক বল, ব্যাটারির তড়িৎচালক বল ই সমান ই 0 বাই এল ইন্টু এল। তাহলে নির্ণয় করতে পারলাম না? ই 0 আমার জানা, বাইরের ব্যাটারি, এল আমার মোট দৈর্ঘ্য আমার জানা, এল আমি নির্ণয় করলাম, ই পেয়ে গেলাম, সিম্পল। তাহলে ব্যাটারির তড়িৎচালক বল নির্ণয় করে ফেললাম। অভ্যন্তরীণ রোধ নির্ণয়টা আমি অনলাইন ক্লাসে পড়াবো। তোদের তো মনে হচ্ছে আরো ইচ্ছা আছে, বলে দিই তাহলে, বলে দিই। ভেরি গুড। দেখো লাস্ট অভ্যন্তরীণ রোধ নির্ণয়টা বলে দিই, একদম ভেরি সিম্পল। এটা 2 মিনিট হলে হয়ে যাবে। আমারও মানে মোটামুটি আধ ঘন্টা থেকেই খিদে পাচ্ছে। বলে প্লিজ। হ্যাঁ, আজকে যদি শেষ করতে পারি, পরের বার যখন আসবো, পরের বার তোমাদেরকে খাওয়াবো। মানে মোটামুটি ধরো নেক্সট মান্থের প্রথম উইক যেটা পড়বে, বেতন না হলে তো খাওয়াতে পারবো না, নেক্সট মান্থের প্রথম উইকে তোমাদের সবাইকে বলে দিয়ে একটা নির্দিষ্ট টাইমে আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবো। কিন্তু তার আগে অনেক ভালো চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ঠিক? ওকে, দেখো এইটা আমরা পেয়ে গেলাম, ই সমান আমরা পেয়ে গেলাম ই 0 বাই এল ইন্টু এল। কখন পেলাম? যখন এর সাথে কেউ কানেক্টেড নয়। ওকে, এবার আমি অভ্যন্তরীণ রোধ নির্ণয় করছি।
এর সেট আপটা কি? ভেরি ইজি। বাহ, তোরা এত ভালো। দেখো দেখো যে যখন এর অ্যারেঞ্জমেন্টে এখানে একটা রোধ থাকবে, আর মানের রোধ, আর এখানে এটা টাচ থাকবে, এখানে একটা কি থাকবে। কি মানে কি গো? চাবি, যেটা আমি ক্লোজ করে দিলে কারেন্ট যাবে, খুলে দিলে কারেন্ট যাবে না। এটা হচ্ছে জানা একটা রোধ। তাহলে একই ছবি, একই জিনিস, একটা জানা রোধ ব্যাটারির দুই প্রান্তে প্যারালালি কানেক্ট করে দিয়ে একটা চাবি দিয়ে দিয়েছি। চাবিটা প্রথমে খোলা। চাবি খোলা মানে উপরের পার্ট যদি থাকেও তার কোনো কিন্তু অস্তিত্ব এর নিচের কোনো অংশে থাকবে না, কারণ ইট ইজ ডিসকানেক্টেড। বুঝতে পারছো সিজা? প্রথমে একটা রোধ দিলাম, এতটা পর্যন্ত ছিল তো আগেরটাই, এতটা পর্যন্ত ছিল তো। এই তড়িৎচালক, এর তড়িৎচালক বল নির্ণয় করছিলাম ব্যাটারিটা, এর অভ্যন্তরীণ রোধ আছে। এখন অভ্যন্তরীণ রোধ নির্ণয় করার জন্য আমি একটা আলাদা রোধ নিলাম। রোধটা কি করলাম? এই ব্যাটারির দুই প্রান্তে কানেক্ট করে দিলাম, কিন্তু সবসময় কানেকশন রাখবো না, আমি এখানে একটা চাবি দিয়ে দিলাম, কি। বোঝা গেল? সেই কিটা প্রথমে খোলা আছে। খোলা আছে মানে কি? এইটুকু কানেক্টেড নাই, এটা তো ডিসকানেক্টেড। এটা তো ডিসকানেক্টেড উপরের পার্টটা। তাহলে আগে যা ছিল তাই আছে, ওটা ডিসকানেক্টেড মানে এখন পার্ট নয়। বুঝতে পারা যাচ্ছে? তারপরে এবার আমি কি করব? কানেক্ট করব, তাহলে ও পার্ট হবে। বোঝা গেল না? বোঝা গেল না? চাবি আছে, প্রথমে চাবি খুলে দেবো, তার মানে ওটা ইনিশিয়ালি যা ছিল তাই। তখন তখন আমি নিষ্পন্দ বিন্দু বার করব, সেই নিষ্পন্দ বিন্দুর একটা লেংথ আমি পাবো, সেটাকে ধরলাম L1। এবার চাবিটা গুঁজে দেবো, নে কানেক্ট করে দেবো। করার পর এইটা এটা থাকলে কিছু একটা রেজাল্ট হবে, একটা কিছু এখানে এখানে একটা কারেন্ট হবে। বুঝতে পারছিস কি বলছি? তখন আমি নিষ্পন্দ বিন্দু আবার খুঁজলাম, সেকেন্ড বার খুঁজে দেখলাম L2 পেলাম। এখানে যদি আমি U1 এর জায়গায় E2 বসাই তাহলে তো আলাদা হবে। এখানে যদি U1 E এর জায়গায় U1 বসাই একরকম হবে, L1 পাবো। E2 বসালে আর এক রকম পাবো। ঠিক, ইউ ওয়ান বসালে একরকম পাবো এল, E2 বসালে একরকম পাবো। এখানে ফান্ডাটা হচ্ছে এটাই যে আর রোধ ডিসকানেক্টেড অবস্থায় এটা হচ্ছে প্রিভিয়াস কেস। তখন ধরে নাও L1 দৈর্ঘ্যে নিষ্পন্দ বিন্দু পেলাম। তার মানে তখন ফর্মুলা কি ছিল? E সমান E0/L ইন্টু L1। এটা আগেরটা বলছি। ডিসকানেক্টেড মানে কি ওপেন, চাবি খোলা, তখনকার অবস্থায় এটা পেলাম। কি বুঝতে পারছিস নীলিমা? হ্যাঁ, যাও যাও। কোনটা? হ্যাঁ, নিষ্পন্দ অবস্থায়, নিষ্পন্দ বিন্দু মানে IG = 0। অভ্যন্তরীণ রোধের সাথে IG গুণ হয়ে গেল, 0 গুণ হলো, তাহলে কত পাবো? অভ্যন্তরীণ রোধ তো অভ্যন্তরীণ রোধই, কারেন্টটা তোমার গুণ হয়ে গেল যেটা হচ্ছে 0, তাহলে বিভব প্রভেদটা হয়ে গেল E। সেই ইটা পেলাম E0/L ইন্টু L1। এটা হচ্ছে স্টেপ 1। হ্যাঁ, স্টেপ 2 যেটা সেটা হচ্ছে কি ক্লোজ করা হলো। কি ক্লোজ করে দেওয়া হলো, তাতে আমি এটা কিটা ক্লোজ করা হলো, তখন আমি এখান থেকে এটার বিভব প্রভেদ পাবো, ভি পাবো। ধরে নাও ভি পাচ্ছি, তখন এই বিন্দুটা বি, এই বিন্দুটা ধরে নাও এম, তাহলে বি ভি বি
মাইনাস ভি এম সমান হচ্ছে ই মাইনাস আইআর, কারণ ওখানে একটা কারেন্ট পাবো, নিষ্পন্দ বিন্দু মানে এখানে একটা কারেন্ট পাবো, এইটা দিয়ে যাবে না, এখানে একটা কারেন্ট শুধু ঘুরে যাবে। নিষ্পন্দ বিন্দু মানে এই দিক দিয়ে কারেন্ট যাবে না, আইজি জিরো। এখানেও আমরা নিষ্পন্দ কি ক্লোজ করে নিষ্পন্দ বিন্দু পেয়েছি, নিষ্পন্দ বিন্দু L2 দৈর্ঘ্যে। তাহলে L2 দৈর্ঘ্যে প্রথমে আমরা কি করলাম, কিটাকে ওপেন করে দিলাম, নিয়ে আমি নিষ্পন্দ বিন্দু খুঁজলাম, খুঁজে খুঁজে দেখছি L1 দৈর্ঘ্যে নিষ্পন্দ বিন্দু পেলাম, যেটা আগের কেস। এখন আমি কিটাকে কানেক্ট করে দিলাম, কি কানেক্ট করে দিলে এটা পুরোটা কানেক্ট হয়ে যাবে। তারপরেও আমি নিষ্পন্দ বিন্দু খুঁজলাম L2 দৈর্ঘ্যে, তাহলে একবার পেলাম L1 দৈর্ঘ্যে, একবার পেলাম L2 দৈর্ঘ্যে। প্রথমটা যখন আমার ডিসকানেক্টেড ছিল তখন পেলাম L1 দৈর্ঘ্যে, যখন কানেক্টেড করলাম তখন পেলাম L2 দৈর্ঘ্যে। দুটোই নিষ্পন্দ বিন্দু, দুক্ষেত্রেই আইজি জিরো। প্রথম ক্ষেত্রের কেসটা আগের কেস, যেখানে ডাইরেক্ট ফর্মুলা লিখেছি, পোটেনশিওমিটারের মেন ফর্মুলা। দ্বিতীয় ক্ষেত্রে আইজি যদি জিরো হয়, কিন্তু এখানে তো একটা ব্যাটারি আছে, এখানে তো একটা রোধ আছে, তাহলে এখানে তো একটা কারেন্ট হবে, সেই কারেন্টটা হবে আই, যে কারেন্টটা বাইরে যেতে পারেনি বলে আইজি জিরো। বুঝতে পারা যাচ্ছে? মমতা বুঝতে পারছিস না? সেকেন্ডটা হচ্ছে এই যে পার্টটা দেখো, এখানে হচ্ছে ব্যাটারি, অভ্যন্তরীণ রোধ, এখানে একটা রোধ যোগ করেছি, আর এখান থেকে আমি নিয়েছি গ্যালভানোমিটার, সেটা গিয়ে টাচ করেছি তারে, নিয়ে আমি এখানে পেয়েছি আইজি সমান জিরো। তাহলে এদিকে কারেন্ট কত? জিরো। কিন্তু এখানেও তাহলে জিরো, এখানে জিরো বলেই তো নেট এখানে জিরো হয়েছে। কিন্তু এখানে দেখছি ব্যাটারি, এখানে দেখছি অভ্যন্তরীণ রোধ, এখানে দেখছি বাহ্যিক রোধ, তাহলে এখানে তো আমি একটা কারেন্ট পাবো, ছোট্ট লুপে তো একটা কারেন্ট পাবো, ভোল্টেজ আর রেজিস্ট্যান্স আছে। সেই কারেন্টটা কত? সেইটা যদি আই হয়, সেই আইটা হচ্ছে তোমার ই বাই আর প্লাস আর, কারণ এই আইটা এর উপর যাচ্ছে, এই আইটা এর উপর যাচ্ছে। কি বুঝতে পারা যাচ্ছে? নিষ্পন্দ বিন্দু মানে গ্যালভানোমিটারে কোনো কারেন্ট নেই, তার মানে এখানে কোনো কারেন্ট নেই, কিন্তু আমি এই যে লুপটা দেখতে পাচ্ছি, এই লুপটার মধ্যে একটা ব্যাটারি আছে, ব্যাটারির সাথে অভ্যন্তরীণ রোধ আছে, তার সাথে প্যারালালে যুক্ত হচ্ছে একটা রোধ বড় হাতের আর। তাহলে এখানে তো একটা কারেন্ট ঘুরবে, ভোল্টেজ পেয়েছে তো ঘুরবে। সেই কারেন্টটা কত? সেই কারেন্টটা হচ্ছে আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর। তাহলে এখানে আমি ভোল্টেজ ডিফারেন্স কত পাবো? এইটা পাবো ই মাইনাস আই আর, সেটা সমান কত? তাহলে ভোল্টেজ ডিফারেন্স ভি, ব্যাটারির দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স ভি সমান ই মাইনাস আই আর পাবো। তাহলে ই মাইনাস আই, আই মানে কত? ই বাই আর প্লাস আর ইন্টু আর, ই কমন, আর প্লাস আর বাই মাইনাস আর সমান ই আর বাই আর প্লাস আর। এইটাই হচ্ছে ভোল্টেজ। তাহলে আগে যেমন ই সমান এইটা পেয়েছিলাম L1 দৈর্ঘ্যে, এখন আমি পাবো ভি সমান L2 দৈর্ঘ্যে পাবো। তাহলে L2 দৈর্ঘ্যে বিভব পতন কত? E0 বাই L ইন্টু L2। তাহলে এখানে হবে নিষ্পন্দ বিন্দুর জন্য ভি সমান E0 বাই L ইন্টু L2। বুঝতে পারছি না কিছু? আইজি তো আগের ক্ষেত্রে এইটা তো ছিল না, তাহলে ও তো আর ঘোরার কোনো জায়গা নেই কারেন্ট, ওই এইটাতে জিরো মানে এটাতেও জিরো, একটাই তো রাস্তা। তখন এই ফর্মুলা ইউজ করিনি ওখানে, হ্যাঁ আইজি লিখেছিলাম, কারণ ওইটাই তো একটা রাস্তা ছিল কেবল, এইটা তো কানেক্টেড ছিল না, তখন তো একটাই রাস্তা। আইজি যদি জিরো হয় এটাকে জিরো হতেই হতো। তাহলে এই দুটো থেকে আমি, তোমরা চলে যাও, আমি কমপ্লিট করে দিচ্ছি, পরে দেখে নিস। তাহলে এখান থেকে আমরা পেলাম ই সমান E0 বাই এল ইন্টু L1, আর একটা পেলাম ভি, ভি মানে হচ্ছে ই আর বাই আর প্লাস আর সমান হচ্ছে E0 বাই এল ইন্টু L2। তাহলে ভাগ করলে কি পাবো?
এটা ভাগ করলে পাবো আর প্লাস আর বাই আর 1/2 করলে, এটা বাই এটা করলে উল্টে যাবে, সমান এগুলো কেটে যাবে, L1/L2 হবে। এটা সমান হচ্ছে 1 প্লাস আর বাই আর সমান L1/L2, তাহলে আর বাই আর সমান হচ্ছে L1/L2 মাইনাস 1। এখান থেকে আমি পাবো আর সমান আর ইন্টু L1/L2 মাইনাস 1। এটা হচ্ছে অ্যান্সার। এটা আমি রিপিট করে দেবো পরের ক্লাসে, ঠিক আছে? অভ্যন্তরীণ রোধ ক্যালকুলেট করার জন্য আমি একটা বাইরে বড় হাতের আর দেবো, কি যখন ক্লোজ করব না তখন আমি একটু দূরে গিয়ে পাবো, যার দৈর্ঘ্য হচ্ছে L1। যখন আর রোধকে ক্লোজ করব তখন একটু কম ডিস্টেন্সে পাবো, যার দৈর্ঘ্য হচ্ছে L2। অভ্যন্তরীণ রোধ হবে প্রথম যেটা পেয়েছি দৈর্ঘ্য বাই দ্বিতীয় যেটা পেয়েছি দৈর্ঘ্য -1 ইন্টু যেই রোধটাকে কানেক্ট করেছি। ফর্মুলাটা মনে রেখো, তাহলে আর সমান আর ইন্টু L1/L2 মাইনাস 1। চলো তাহলে মোটামুটি আমরা থিওরি কমপ্লিট করলাম। আই উইল রিপিট, যদি কোনো জায়গায় ইনকমপ্লিট থাকে, বিজিত, ডু ইয়োর জব।